প্রথমে আমরা যেটা করব, একটা গুগল ডক শিট নিয়ে নিচ্ছি আজকে আমরা। দ্যাট মিন্স হচ্ছে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড এর কথাই জাস্ট গুগল ডকস নিয়ে নিচ্ছি একটা ফরম্যাট। তো এখানে কিছু লেখা, লেখার পার্ট আছে, সেটাও দেখাবো। ইন দ্য সেম টাইম আমি হচ্ছে অ্যাড ম্যানেজারটা নিয়েও কাজ করছি, এখানে অ্যাড ম্যানেজারও দেখতে পাচ্ছেন। তো দেখেন আজকে মার্কেটিং কিন্তু অলরেডি আপনারা দেখেছেন, বিশেষ করে আমাদের যে টপিকগুলো নিয়ে আমরা কথা বলেছি, প্রত্যেকটা জায়গায় কিভাবে মার্কেটিং করতে পারি। তা এখন আমি মূলত স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে চাই, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ফেসবুক মার্কেটিং অর ডিজিটাল মার্কেটিং, দুইটা জায়গাতেই। তার কারণ হচ্ছে, আমরা যদি আমাদের কথা বলি, আমরা ডিজিটাল মার্কেটিং বলতে এখন পর্যন্ত ফেসবুক মার্কেটিংটাকে আসলে খুব বড় পরিসরে দেখি। বা আমরা যদি ক্লায়েন্টের কথা বলি, দ্যাট মিন্স আপনাকে বা আমাকে যারা হায়ার করবে, যারা কাজ দিবে, তারা এখন পর্যন্ত ডিজিটাল মার্কেটিং বলতে ফেসবুক মার্কেটিংটাকে ওনারা বোঝেন এবং সেখান থেকে সেলস জেনারেট করতে হয়। তো আমি আজকের এক্সাম্পলটা দেওয়া শুরু করব। আজকে সকালের একটা স্টোরি আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে আপনাদের সাথে আমার কথা হচ্ছে 10ই জুন তারিখ 2021। এবং আপনাদের গ্রুপেরই ভিতর, আই ডোন্ট নো যে উনি এখন লাইভে আছেন কিনা, হয়তো বা এই রেকর্ডেড ভিডিওটা পরে দেখবেন। উনি আমাকে, আমি নাম বলছি না সঙ্গত কারণেই, উনি আমাকে সকালবেলায় টেক্সট করেছেন যে ভাই আমি আহ, আপনার ইউটিউব চ্যানেল যে ফ্রি ভিডিওস গুলো আছে, অথবা আপনার লাইক হচ্ছে আপনার যে কোর্সেস গুলো আছে, এই কোর্সেস গুলো থেকে আমি আসলে আহ, যথেষ্ট আইডিয়া নিয়েছি ফেসবুক মার্কেটিং এ, আপনি যা যা দেখিয়েছিলেন রেকর্ডেড কোর্সে এবং আপনার ফ্রি ভিডিওস দেখে। তো আমি যেটা করেছি, একটা জায়গায় চাকুরিতে জয়েন করেছি এবং সেই চাকুরিটা ডিজিটাল মার্কেটিং প্লাস গ্রাফিক ডিজাইন রিলেটেড, মানে কম্বাইন্ড একটা জব। উনি ডিজাইন করবেন এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিংও কাজ করবেন। তো বেসিক্যালি আমি জয়েন করার পরে আমাকে এখানে ফেসবুক মার্কেটিং এর দায়িত্ব দেওয়া হয়েছে, আমি ফেসবুক মার্কেটিং করছি। বাট সেখান থেকে খুব ভালো পরিমাণ সেলস আসছে না, মোটামুটি সেলস আসছে। আমি স্যাটিসফাইড, যতটুকু অ্যাড রান করতেছে এটার এগেনস্টে যা কিছু আসছে আমি স্যাটিসফাইড। বাট আমার যার আন্ডারে আমি চাকরি করি বা যার কোম্পানিতে চাকরি করি, উনি স্যাটিসফাইড না। উনি আমাকে বারবার বলতেছেন যে এর থেকে আমি যদি কোনো মেয়েকে দিয়ে লাইভ করাইতাম আমার পেজে, তাহলে আরো বেশি সেল হইতো বা এরকম। তো এনিওয়েজ, এই টাইপের অনেক বড় একটা লেখা এবং মানে উনি আমার সাথে মেসেঞ্জারে কমিউনিকেট করেছেন। তো আমি বললাম যে ভাই আপনারা আসলে কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তো উনি বললো যে আমি মেয়েদের জুতা নিয়ে কাজ করি, মেয়েদের ফুড আইটেমস এবং জুতা নিয়ে উনি কাজ করেন। তো ওকে, বেটার, মেয়েদের জুতা আইটেম নিয়ে কাজ করেন। তো কি কি কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন, মানে কি কি কন্টেন্ট দিয়ে আপনি মার্কেটিং এ যান বা কি করেন। এবং আমি ওনার কাছে বিস্তারিত জানতে চাইলাম। তো বিস্তারিত উনিও আমাকে বললেন। তো আমি একটু সারাংশ বলি, পুরো ঘটনাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের সারাংশটা। সেটা হচ্ছে, কোনো একটা পেজ যখন কেউ স্টার্ট করে, ফেসবুকের কথাই যদি আমরা বলি কমার্শিয়ালি, এবং প্রোডাক্টের কথাও চিন্তা করেন যে মেয়েদের একটা জুতা, সেটা সে ফেসবুক ভিত্তিক একটা পেজের মাধ্যমে সেল করার চেষ্টা করছে এবং অ্যাডও চালাচ্ছে। এখন নর্মাল একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করি, সেটার আনসার নিজেরটা নিজেই চিন্তা করেন, আমাকে দিতে হবে না আনসার। যে মেয়েদের একটা জুতা, সেই জুতার বিভিন্ন আইটেম থাকতে পারে, বিভিন্ন মডেল থাকতে পারে, ভালো খারাপ থাকতে পারে, সেটা নিয়ে আমার কোনো তর্ক বা বিতর্ক নেই। সেটার অ্যাড যখন আপনাদের সামনে যায়, যারা আপুরা আছেন অথবা যারা ভাইয়ারাও আছেন, তারা বা আমাদের ছেলেদের যখন একটা জুতার অ্যাড যায়, এইটা জায়গা থেকে আপনি আসলে কতটুকু পারচেস করেন? যদি নন ব্র্যান্ডেড একটা দোকান হয়, ধরেন এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি মুন্নাস শু সেন্টার বা কিছু একটা, বা অমুক শু, তমুক শু, হ্যাঁ, যে কোনো একটা নাম দিয়ে আপনি একটা লাইক হচ্ছে একটা জুতার দোকান, এবং সেটা দোকানও না, ফেসবুক ভিত্তিক একটা ব্যবসা, আপনি ফেসবুকে ডেলিভার করেন এবং হচ্ছে সেখান থেকে আপনি আহ, এই হচ্ছে জিনিসগুলো, অর্ডার গুলো কালেক্ট করেন। তো সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের অর্ডার পাওয়ার, বা আমরা নিজেরা হলে কয়টা অর্ডার দিতাম, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাকচুয়ালি, যে আমরা নিজেরা হলে কয়টা অর্ডার কিন্তু সেখানে দিতাম। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু নিজেরা, আমি আমার কথা যদি বলি, আমি কিন্তু খুব বেশি কমফোর্টেবল থাকতাম না। আমি যদি এক্সাম্পল দেই যে মুন্নাস শুজ, ঠিক আছে, যে আমি এরকম নামে একটা কোম্পানি ওপেন করেছি, বা ধরেন এটা একটা ফেসবুকের পেজ, এবং সেটার পেজ লাইক হচ্ছে, একটা এক্সাম্পল স্বরূপ যদি ধরা যায় যে ধরেন আমি একটু বেশি ধরি, 2000 বা 2500 ধরলাম, যে 2500 পেজ লাইক আছে, এবং অ্যাভারেজ এঙ্গেজমেন্ট, মানে আপনার প্রত্যেকটা পোস্টে অ্যাভারেজ এঙ্গেজড হয় ধরেন 10 থেকে 15 জন ব্যক্তি, ঠিক আছে, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট ইন পার পেজ। এবং আমি যদি ইনসাইটের কথা বলি, আপনারা জানেন যে ফেসবুকের পেজে যে ইনসাইট দেখা যায়, তো ইনসাইটের তথ্য যদি আমরা এখানে শেয়ার করি, যে ইনসাইটের বিশেষ করে আমি রিচের কথাই যদি বলি, যে আপনার পোস্টগুলো সারা সপ্তাহে ম্যাক্সিমাম
হ্যাঁ, 2 থেকে বা 3 থেকে 5,000 মানুষের কাছে পৌঁছায়, 3,000 to 5,000। এই হচ্ছে আমার একটা পেজের টোটাল স্ট্যাটিক্স যদি হয়। এখন এখান থেকে আমি যত প্রিমিয়াম শু বা যত প্রিমিয়াম জুতাই বিক্রি করার চেষ্টা করি না কেন, সেখান থেকে আসলে ভালো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আশা করা আমার উচিত কিনা, বা সেলস হবে কিনা, এটা কিন্তু আপনাদের প্রতি একটা প্রশ্ন থাকলো আমার। তো দেখেন, আমি এটা আবার একটু জিরো থেকে আবার স্টার্ট করি আলোচনাটা, যে একজন একটা জায়গায় গ্রাফিক ডিজাইনের চাকরি নিচ্ছে বা ডিজিটাল মার্কেটিং করছে, এটা নিয়ে কোনো কমপ্লেইন না। কমপ্লেইন হচ্ছে আপনি একটা পেজ থেকে যখন মার্কেটিং করছেন তখন সেই পেজের স্বাস্থ্য কেমন আছে। আমি যদি আরেকটু অন্যভাবে বলি, যে আমরা যখন স্টার্ট করি কোনো কিছুর ক্যাম্পেইন করা, মার্কেটিং করা, তখন আমাদের সবার এক্সপেকটেশন থাকে সেলস করা। বিশেষ করে আমি যদি ক্যাম্পেইন করি, আমি কিন্তু অবশ্যই চাইবো যে আমি যার হয়ে মার্কেটিংটা করে দিচ্ছি যে পেজের, সেখানে যেন ভালো একটা সেলস আসুক। বাট সেটার জন্য কিন্তু সেই পেজটা হেলদি একটা পেজ থাকা দরকার, রাইট? তো সেই পেজটা কি হেলদি কিনা, এটা আমাদের কিন্তু প্রশ্ন করতে হবে। এখন এইটার মার্ক কে দেবে আপনাকে, যে আপনার পেজটা হেলদি কিনা? তো এটার জন্য কিন্তু প্রথমে আমাকে কথা বলতে হয় যে পেজ লাইক নিয়ে। আপনি যখন একটা পেজ লাইক নিয়ে নিউ বিজনেস নিয়ে স্টার্ট করেন, আপনার পেজে কত লাইক থাকে, এটা কিন্তু একটা নাম্বার। এখন ডিপেন্ডস অন ইওর ইন্ডাস্ট্রি। যেমন আমি যদি বলি যে আপনি অনলাইনে জুতা বিক্রি করবেন, অন্য কিছু না, আপনার কোনো লোকাল কোনো দোকান নাই, বা দোকান থাকলেও সেখান থেকে আসলে সেলস হয় না, অথবা খুব গলির ভিতরে একটা দোকান আছে, বাট আপনি ই কমার্স না, ফেসবুক ভিত্তিক যে কমার্স, এফ কমার্সে আপনি অনেক বেশি অ্যাক্টিভ, বা ফেসবুকে অ্যাক্টিভ, সেই ক্ষেত্রে আপনার পেজে লাইক কত থাকা উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যদি একটা রেস্টুরেন্টের ব্যবসা করতেন, সেই রেস্টুরেন্টের ব্যবসায় আপনাকে নামার জন্য আপনার কতগুলো পেজ লাইক দরকার হতো, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যখন এক একটা পোস্ট করেন, আপনার পেজে অ্যাভারেজ এঙ্গেজমেন্ট কত, কতজন মানুষ রিয়্যাক্ট করে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। যেমন আমরা যদি একটা এক্সাম্পল স্বরূপ, আমার একটা পেজ আছে আপনারা জানেন, ফ্রিল্যান্সিং উইথ মুন্না, এই পেজের কন্টেন্টের কথা যদি আমরা বলি, অ্যাভারেজলি 20 থেকে 25 জন 30 জন মানুষ রিয়্যাক্ট করে, এবং মাঝে মধ্যে 100 150 লোকও রিয়্যাক্ট করে, ডিপেন্ডস অন কন্টেন্ট। আমরা যখন একটু ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট প্রোভাইড করি, তখন কিন্তু অনেক বেশি মানুষ রিয়্যাক্ট করে। আবার অন এভারেজ যে কোনো কন্টেন্ট প্রোভাইড করলে 10 15 20 30 জনের বেশি আসলে রিয়্যাক্ট করে না, ডিপেন্ড করে। এখন আপনি যখন বিজনেস করতে যাবেন, আপনাকে কিন্তু ডিপেন্ডেবল হওয়া যাবেন, এবং অলওয়েজ মনে রাখবেন যে ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি হতে পারে বা হবে, এই রিলেটেড কোনো সাউন্ড কিন্তু কখনোই উচ্চারণ করা যাবে না। আমি যদি বলি টার্গেটেড অডিয়েন্সের কথা, যেমন আপনি জুতা বিক্রি করতেছেন, আপনাকে যদি আমি বলি যে আপনার এরকম একটা জুতার দোকান যদি থাকে, ফেসবুক ভিত্তিক একটা ব্যবসা আপনি যদি করেন, সেখানে কাদেরকে আপনি মার্কেটিং করবেন, অডিয়েন্স টার্গেটিংটা আসলে কেমন হবে। তো এটা ডিপেন্ড করে, বাচ্চাদের জুতা থাকলে কি আমরা বাচ্চাদেরকে টার্গেট করব, এটাও কিন্তু একটা প্রশ্ন। ধরেন যার বয়স 8 10 বছর, সে একটু স্টাইলিশ জুতা পছন্দ করে, সাউন্ড টাউন্ড হয়, লাইট জ্বলে, আমরা দেখি বাচ্চাদের, তাই বলে কি আমরা বাচ্চাদেরকে টার্গেট করব? বাচ্চাদের কি ফেসবুক আইডি আছে? না। তো সবসময় আমার প্রোডাক্টের ইউজারদেরকে টার্গেট করলেও কিন্তু হয় না। কারণ এমনও হতে পারে, সেই ধরেন ইউজার হচ্ছে বাচ্চা, বাট পারচেস করতেছে কে? পারচেস করতেছে কিন্তু তার প্যারেন্টস, যেটা ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার, যখন আমি কিওয়ার্ড গুলো দিচ্ছি, আমি কিন্তু বাচ্চাদের কিওয়ার্ড দিলে হবে না। তখন কোনো বাচ্চাকে আপনি খুঁজে পাবেন না ফেসবুকে, যে হচ্ছে ফেসবুক ওপেন করে বসে আছে, ওকে আমার এইটা অর্ডার করা দরকার, এরকম কিন্তু হয় না। বাচ্চার প্যারেন্টস যারা, তারা কিন্তু অর্ডার করবে, তখন আমাদের কিন্তু এই প্যারেন্টাল স্ট্যাটাস গুলো দিয়ে দিতে হয়। এবং আপনি যদি ওইভাবেও চিন্তা করেন, যে আপনি যদি বাচ্চাদের যে জুতা, সেই জুতাও যদি আপনি সেল করতে চাইতেন ফ্রম মোনাস শুজ, সেখান থেকেও কিন্তু আপনার পেজ লাইক ক্যাম্পেইনটা যখন আমরা স্টার্ট করি, এইটাও কিন্তু একটা বড় পরিসরে ক্যাম্পেইনটা স্টার্ট করতে হবে, এবং অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার পেজের সাথে যারা কানেক্টেড হচ্ছে তারাও যেন প্যারেন্টস। তার কারণ হচ্ছে আপনার প্রোডাক্টটাই হচ্ছে বেবি প্রোডাক্ট, তাই না? আবার অন্য একটা আলোচনা আসেন, ধরেন আমি এখানে আবার স্পেস দিয়ে আরেকটা, যেমন মুন্নাস রেস্টুরেন্ট, সবই আজকে মুন্নার হবে, অন্য কিছু না। যদিও আমার অনেস্টলি সেইং, আমার একটা রেস্টুরেন্টে বিজনেস করার ইচ্ছা আছে। দোয়া করবেন সবাই যেন কোনো এক সময় সফল হই, এই মুহূর্তে না, আরো 2 4 5 বছর পরে। ওকে। তো একটা রেস্টুরেন্ট এবং একই এক্সাম্পল, যে এটা যদি শুধু ফেসবুক ভিত্তিক হয়, আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ, আমি শুধু অনলাইনে অর্ডারটা অ্যাকসেপ্ট করব, বা অনলাইন আমি হচ্ছে ডেলিভার করে দিব তাদের জায়গায়, বাট আমার ফিজিক্যাল কোনো স্টোর থাকলো না, অথবা থাকলো খুব ছোট একটা স্টোর থাকতে পারে ফিজিক্যালি। তো এখানে আপনার পেজ লাইক কত হওয়া উচিত, এটাও কিন্তু একটা কোশ্চেন। তো এই পেজ লাইক, আমি আবারও বলছি, সেটা আপনার জুতার দোকান হোক, ফেসবুকে, বা রেস্টুরেন্ট হোক, বা যাই হোক, পেজ লাইকের কোনো কিন্তু আসলে ওই মার্কস আপনাকে কে দিবে? আমিও কিন্তু আপনাকে মার্কস দিতে পারবো না, যে ওকে আপনার
3000 আছে গুড এনাফ, 5000 আছে গুড এনাফ, ইটস রিয়েলি নট গুড এনাফ। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে পেজ লাইক এমন একটা জিনিস, আপনার কম্পিটিটর যারা আছে, যারা ইন্ডাস্ট্রিতে ব্যবসা করছে বা যারা ব্র্যান্ড অ্যাকচুয়ালি, তাদের কিন্তু দেখা যাচ্ছে 10,000 20,000 বা এর থেকে আরো বেশি পেজ লাইকস বা আরো বেশি ফ্যান্স ফলোয়ার বেস নিয়ে তারা কিন্তু সামনের দিকে আগাচ্ছে। তো আমরা সবসময় মনে করব, সবসময় মাথায় রাখবো, আপনি যে কোনো প্রোডাক্টের ক্যাম্পেইন করতে যান না কেন, যে কোনো প্রোডাক্ট, সেটা যদি আপনার একেবারে লোকাল কোনো প্রোডাক্ট হয়, লোকাল প্রোডাক্ট বলতে আমি যেটা মিন করছি, ধরেন একটা রেস্টুরেন্ট, সেটা লোকাল একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, যেমন ধরেন মিরপুর 10 নম্বর গোলচত্বর একটা রেস্টুরেন্ট যদি থাকে, অথবা মিরপুর 1 নম্বরে যদি একটা রেস্টুরেন্ট থাকে, আপনি সেখানে আপনার লোকাল বিজনেস, যেহেতু আপনার পেজে 5-10 হাজার লাইক আছে, গুড এনাফ। হ্যাঁ, এখন এই গুড এনাফটা আপনাকে কে বলতেছে? আপনি নিজেকে নিজে বলতেছেন। আবার দেখেন সেই মিরপুর 1-এ বা মিরপুর 10 নম্বরের এই অন্য একটা রেস্টুরেন্ট, যেটার পেজ ফেসবুকে পেজ লাইক হচ্ছে 50,000, তো তখন কিন্তু দেখেন আপনার কম্পিটিটরের কাছে কিন্তু আপনি হেরে যাচ্ছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমরা যদি অডিয়েন্সের কথা চিন্তা করি, যারা প্রোডাক্ট পারচেস করে, যারা জুতা পারচেস করে, যারা হচ্ছে খাবার পারচেস করে, তারা কিন্তু সবসময় খেয়াল করবে আপনার কোন পেজের রিভিউ ভালো, কোন পেজের হচ্ছে লাইকস বেশি, এই সমস্ত ব্যাপার কিন্তু আহ, তারা এই বিষয়গুলো নিয়ে তখন চিন্তা করবে, এবং আপনাকে কিন্তু এমনিতে অর্ডার করে দিবে না। ডোন্ট থিঙ্ক লাইক যে ওকে, আমার ক্যাম্পেইন করলাম এবং অর্ডার করে দিল, যেটা আমি আপনাদের ভিতর থেকে এই প্রবলেমগুলো সব থেকে বেশি এখন পর্যন্ত শুনেছি, যাদের সাথে আমার পার্সোনালি টুকটাক চ্যাট হয় বা আমার পেজে যারা ইনবক্স করেন, তাদের এক্সাম্পল নিয়ে কিন্তু কথা বলছি। তো আমাদের কিন্তু কখনোই উচিত হবে না যে আপনি অনেক বিরাট বিরাট কোনো একটা সেলস আশা করতেছেন, বাট আপনার পেজে লাইক হচ্ছে 500 700 1000 2000। ডোন্ট থিঙ্ক, কারণ হচ্ছে মানুষজন আপনাকে বিশ্বাস করবে না। এবার আসেন এঙ্গেজমেন্টের কথা, এবং এটাও কিন্তু আপনাদের সব থেকে আমি বলবো যে এই মুহূর্তে যারা আসলে টুকটাক ডিজিটাল মার্কেটিং এর কথা চিন্তা করছেন বা প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতেছেন, একটু খেয়াল করে দেখবেন যে ম্যাক্সিমাম পেজ, একেবারে ফেসবুকে আপনার যদি 100টা পেজে লাইক দেওয়া থাকে, তার ভিতরে 70-80টা প্লাস পেজ আপনি পাবেন যে পেজের লাইকস অনেক বেশি, কিন্তু এঙ্গেজমেন্ট অতটা পাওয়ারফুল না। এটার কারণটা কি? এটাও কিন্তু সেকেন্ড বিগ ডিল অফ ইউর স্ট্র্যাটেজি, যে আপনার পেজে যদি এঙ্গেজমেন্ট না থাকে, দেখবেন যে 10,000 5,000 বা 15,000 পেজে লাইক আছে, বাট এঙ্গেজমেন্ট নাই, একজন দুইজন রিয়াক্ট করতেছে বা এক দুইজন হচ্ছে আপনাকে সেখানে কমেন্টস করতেছে অথবা লাইক দিচ্ছে, এর বেশি 2 4 5 জন এর বেশি হচ্ছে না বা 10 জনের বেশি হচ্ছে না, তখনই মনে করবেন যে সেই পেজে কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট যাচ্ছে না। ওকে, তো কোয়ালিটিফুল কন্টেন্ট না গেলে সেখানে কি হবে? আপনি আলটিমেটলি কি সেখান থেকে আপনার পোস্টে কোনো রিয়্যাক্ট আসবে না, আর এই পোস্টে যদি রিয়্যাক্ট না আসে, এটা কিন্তু কাস্টমারের কাছে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে। দেখেন, কাস্টমার কিন্তু সবসময় আপনার পেজ ভিজিট করে যে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য, নট লাইক দ্যাট। আপনার পেজ ভিজিট করে কিন্তু আপনার রেসপন্সিভনেস দেখার জন্য, আপনার সাথে কতজন কানেক্টেড আছে, কয়টা রিভিউ আছে, কয়টা লাইকস আছে, এবং আপনার পোস্টে নিয়মিত মানুষ কমেন্টস করে কিনা, বা ওই প্রোডাক্টের প্রতি আরো মানুষ ইন্টারেস্টেড কিনা, এটাও কিন্তু একটা মার্কেটিং এর একটা ক্ষেত্র এবং অডিয়েন্সের একটা ক্ষেত্র বেসিক্যালি। তো আমরা যেটা করব, প্রত্যেকটা পোস্ট অন্তত পক্ষে কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। যেমন আমি হয়তোবা লাস্ট ক্লাস একটা এক্সাম্পল ইউজ করেছিলাম, যে আপনি যদি একটা এক্সাম্পল, যেমন এটাই কথাই বলি, যেমন মুন্নাস শুজ নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি যদি এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা আসলেই করেন, এরকম যদি একটা ফেসবুকে আপনার পেজ থাকে, তাহলে আপনার উচিত হবে কি, এমন কিছু ডিসকাশন করা যে আসলে নতুন কি কি শুজ মার্কেটে আসতেছে, হ্যাঁ, আপনার দোকানে নাই বাট মার্কেটে আসতেছে, ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হচ্ছে বড় বড় ব্র্যান্ডের কি কি শুজ, সেটা নিয়ে আপনি আলোচনা করেন। এরপর আপনি আলোচনা করতে পারেন একটা শু কিভাবে তৈরি হয়, একটা জুতা কিভাবে তৈরি হয়, সেরকম একটা কন্টেন্ট আপনি লিখতে পারেন। এখন একটা জুতা কিভাবে তৈরি হয় সেটা একটা কন্টেন্ট, আর আপনার দোকানের নাম হচ্ছে মুন্নাস শুজ, যেখান থেকে আপনি জুতা বিক্রি করবেন, সেটা কিন্তু আরেকটা ব্যাপার। বাট বিক্রি কিন্তু সমস্ত পোস্টে কি করা যাবে না, কখনোই না। আবার যখন আপনি রেস্টুরেন্টের কথা বলছেন, একটা রেস্টুরেন্টে মানুষ বিভিন্ন কিছু অর্ডার করে, বিভিন্ন কিছু খেতে যেতে চায়, বাট আপনাকে কিন্তু এখানে উচিত হবে, আপনি সেই বিভিন্ন প্রলোভিত অফার দেওয়ার আগে আপনার উচিত হবে, আগে আপনার যেমন স্বাস্থ্যকর কিছু খাবার, এটা নিয়ে আপনি একটা কন্টেন্ট লিখতে পারেন। আপনি লাইক হচ্ছে খাবারের, লাইক আমরা কি করি, ডায়েট মেনটেন করি অনেকেই খাবারের দিক থেকে, তাই না? তো আপনি এরকম একটা ডায়েট চার্ট দিতে পারেন যে হ্যাঁ, 15 থেকে 20 বছর বয়সী মানুষের জন্য একটা ডায়েট চার্ট, তাদের কি খাওয়া উচিত, কোন বেলায় কি কি খাওয়া উচিত, এই ধরনের একটা ব্যাপার, 20 থেকে 25 একটা। তো এই কন্টেন্টটা কি করবে, এই কন্টেন্টটা কিন্তু আপনার
অর্গানিকলি রিচ করতে হেল্প করবে। এবং দেখা যাচ্ছে আপনার এই কন্টেন্টটা অনেকে তারা কপি করে তাদের প্রোফাইলে শেয়ার করতে পারে, বা এই কন্টেন্ট সম্পর্কে তাদের একটা আইডিয়ালজি তৈরি হতে পারে, যেটা তার বিজনেসে সরাসরি একটা ইম্প্যাক্ট তৈরি করছে। এটাও কিন্তু একটা ব্যাপার। তো আমরা যখন এই রিলেটেড কন্টেন্ট পোস্ট করব, আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে বিজনেস করেন ফেসবুকে, সেটা একটা ফুড ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা একটা ফ্যাশন ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা একটা আইটি ইন্ডাস্ট্রি হতে পারে, ট্রেনিং ইন্ডাস্ট্রি হতে পারে, হোয়াট এভার দ্য থিম ইজ, সেখানে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। যেমন আমি যদি আমার রেশিওর কথা বলি, আমি সবসময় যে সমস্ত ক্লায়েন্টের ফেসবুক পেজ আমি হ্যান্ডেল করি, অথবা আমাদের এজেন্সি থেকে যে সমস্ত পেজ হ্যান্ডেল করা হয়, আমাদের রেশিওটা থাকে হচ্ছে প্রত্যেক 4টা পোস্ট, সরি, প্রত্যেক 5টা পোস্ট যদি আমরা কাউন্ট করি, যে প্রত্যেক 5টা পোস্টের ভিতরে সর্বোচ্চ আপনি 2টা দিতে পারবেন হচ্ছে সেল পোস্ট। আমি আবারও বলছি, আপনি যে ইন্ডাস্ট্রির হন না কেন, আপনার ফেসবুকে আপনার ক্লায়েন্ট যে ইন্ডাস্ট্রির হোক না কেন, আপনি যে কোনো যে টপিক নিয়ে আপনি কাজ করেন না কেন ফেসবুক মার্কেটিং এ, আপনি যে সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক পেজে যে 5টা পোস্ট আপনি দিবেন, সেই 5টা পোস্টের ভিতরে সর্বোচ্চ 2টা পোস্ট আপনি দিতে পারবেন সেল পোস্ট। যেমন আপনি সরাসরি সেল করার জন্য কোনো একটা অফার করতেছেন, যেমন এত টাকা প্রাইস, এটা পারচেস করতে এই ওয়েবসাইটে ঢুকো, সামথিং লাইক দ্যাট। বাট বাকি 3টা কন্টেন্টই দিতে হবে কিন্তু আপনার পাওয়ারফুল কন্টেন্ট, যেটার মাধ্যমে আপনার অডিয়েন্স এঙ্গেজ হবে। ঠিক আছে? 5টা পোস্টের ভিতরে 2টা সেল পোস্ট, আর 3টা হচ্ছে আমার, সবসময় চিন্তা করবো আমরা কিভাবে লোকজন এঙ্গেজড হবে আমার সাথে, সেই ধরনের কন্টেন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি যে সমস্ত পেজের সাথে বা যে সমস্ত প্রতিষ্ঠানের সাথে যুক্ত, আপনারা যদি খেয়াল করেন, যেমন আমার একটা পেজ আছে ফ্রিল্যান্সিং উইথ মুন্না, ডিজিটাল স্কলার নামে একটা ফেসবুক পেজ আছে, এই সমস্ত পেজে যদি আপনি ভিজিট করেন, আমরা কিন্তু সেই সেম স্ট্র্যাটেজি মেনটেন করি। দ্যাট মিনস হচ্ছে সেল পোস্ট হচ্ছে 1টা বা 2টা সর্বোচ্চ 5টা পোস্টের ভিতরে, বাকি 3টা পোস্টে কিন্তু আমরা অর্গানিক এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য পোস্ট করে যাই। যেমন আমার পেজে আমি ফেসবুক মার্কেটিং কি, ইনস্টাগ্রাম মার্কেটিং কি, কেন করা উচিত, এই ধরনের বিভিন্ন আলোচনা করি 2টা 3টা 4টা পোস্টে। এরপরে পঞ্চম পোস্টটা হয়তো বা আমি এইভাবে দিই যে ওকে, আই হ্যাভ এ কোর্স অন দ্য ওয়ে, সামনে একটা কোর্স আসছে, আপনারা এই কোর্সে এনরোল করতে পারেন। তো এটা কিন্তু একটা ওয়েল প্ল্যানেড একটা জায়গায় আপনাকে গেমটা খেলতে হবে, যে আসলে অডিয়েন্সকে এঙ্গেজ আপনি কিভাবে করে রাখবেন। এবার আসেন রিচের কথা। তো এটা আমি একটু যদি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করি, যেমন আমি ফ্রিল্যান্সিং উইথ মুন্না যে পেজটার কথা বলছিলাম, এই পেজের কথাই যদি বলি, দেখেন এখানে মোটামুটি 10,000 এর মতো, 11,000 এর মতো ফলোয়ার এখানে আছে। তো আমি এটার ইনসাইটটা যদি একটু দেখাই আপনাদেরকে, যে এই ইনসাইটটা আমাদেরকে সব সময় প্রত্যেক দিন আপনাকে চোখে চোখে রাখতে হবে। তার কারণ আপনার পেজের আমল নামাটাই হচ্ছে আপনার ইনসাইট, ফেসবুক পেজের ইনসাইট। যেমন লাস্ট 7 ডেজ এখানে কি কি ঘটছে, লাস্ট 7 ডেজ যে এখানে পেজ লাইক 10টা আসছে, বা রিচ হয়েছে কত 896, হ্যাঁ, স্টোরি রিচ হয়েছে 121, পোস্ট এঙ্গেজমেন্ট 239, হ্যাঁ, রেসপন্সিভনেস 40%, পেজ ফলোয়ার্স হচ্ছে 12টা, ভিডিও ভিউজ হয়েছে 291 জন, হ্যাঁ। তো এই যে স্ট্র্যাটেজিসটা, এটা কিন্তু অফকোর্স আমি বলবো না যে অনেক ভালো কোনো ব্যাপার এখানে ঘটছে। তার কারণ হচ্ছে আপনি যদি পেজের কন্টেন্ট দেখেন, যে নিয়মিত ছিল না, তেমন একটা নিয়মিত ছিল না, মাঝে মধ্যে হয়তো বা বেশি অ্যাক্টিভ ছিলাম, মাঝে মধ্যে ছিলাম না, এইভাবে একটা ব্যাপার। এবং এখানে সেল পোস্ট দেখা যাচ্ছে অনেক সময় বেশি হয়ে যায়, আবার অনেক সময় বিভিন্ন কন্টেন্ট, যেমন এখানে দেখেন ইনস্টাগ্রামের অ্যালগরিদমে পরিবর্তন আসছে, এটাও আমি পোস্ট করেছি, আমি এটা কিন্তু সেল পোস্ট না। এরপরে এর আগে হচ্ছে একটা ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স, এটা নিয়ে একটা সেল পোস্ট ছিল। তারপর একটা ইভেন্ট ছিল, ইভেন্ট গতকালকে একটা লাইভ ছিল এই পেজ থেকে, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু আলাপ আলোচনা করেছিলাম। তো এই যে আপনাকে স্টেপ বাই স্টেপ যাইতে হবে। ঠিক আছে? আপনি যখন স্টেপ বাই স্টেপ যাবেন, এবং আমরা যদি লাস্ট 28 ডেজ এর ইনসাইট দেখি, যেখানে অলমোস্ট 3,000 রিচ আছে, এঙ্গেজমেন্ট আছে অলমোস্ট 844, পেজ লাইক 35, তো এই যে নাম্বারগুলো আমাদেরকে ইনক্রিজ করতে হবে। ইনক্রিজ যখন আমরা করব, আপনি যখন ইনসাইটের প্রতি তাকাবেন, যেমন ইনসাইটের এই গ্রাফগুলো কিভাবে আমি উন্নতি করব, তখন কিন্তু আপনাকে দেখা যাচ্ছে ডেইলি বেসিস কন্টেন্ট দিতে হবে, আপনাকে পাওয়ারফুল একটা ব্যানার দিতে হবে যেটা হচ্ছে আপনার ব্র্যান্ডের সাথে যায়, পাওয়ারফুল একটা ক্যাপশন দিতে হবে, পাওয়ারফুল ভিডিও মেক করতে হতে পারে, তার কারণ ভিডিও রিচ গুলো কিন্তু সব থেকে বেশি। তো এই জিনিসগুলো আমরা আসলে যদি পাওয়ারফুল কন্টেন্ট দিয়ে থাকি, পাওয়ারফুল ক্যাপশন দিয়ে থাকি, এবং হ্যাশট্যাগ দিয়ে থাকি এক একটা পোস্টের ভিতরে, যেমন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছেন, সেই পোস্টের ভিতরে লেখেন হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং। তো এইভাবে সুন্দর সুন্দর যদি ছবি ভিডিও থাকে, কন্টেন্ট থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আপনি যদি সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার ফলো করেন, দ্যাট মিনস আপনার কাছে যদি প্ল্যান থাকে যে আমার
কি করতে হবে আই নো ভেরি ওয়েল। আমার পেজটাকে আমি কিভাবে মেনটেন করতে পারবো, আমি শনিবারে কি পোস্ট করব, রবিবারে কি পোস্ট করব, সোমবারে কি পোস্ট করব, এই ধরনের কন্টেন্ট প্ল্যানিং যদি থাকে, নির্দ্বিধায় নির্দ্বিধায় আমি বলতে পারি আপনাদের যে কোনো ইন্ডাস্ট্রির পেজ হোক না কেন, যে কোনো টপিক রিলেটেড পেজ হোক না কেন, সেই পেজটা কিন্তু অফকোর্স গ্রো হবে, হতে বাধ্য। এবং আমি কিন্তু নির্দিষ্ট করে কোনো ইন্ডাস্ট্রির কথা বললাম না, যে কোনো ইন্ডাস্ট্রি, আপনি ফ্যাশন নিয়ে কাজ করেন, আপনি ফুড নিয়ে কাজ করেন, আপনি কোনো ইলেকট্রিক গ্যাজেট নিয়ে কাজ করেন, যা নিয়ে কাজ করেন না কেন, এই স্ট্র্যাটেজি যদি আমরা ফলো করি সেখান থেকে সফল হওয়া সম্ভব। তো আমি একটু লিখে ফেলি আমি কি কি পয়েন্ট আপনাদের সাথে কথা বললাম। প্রথমেই হচ্ছে আমাদেরকে পেজ লাইক ক্যাম্পেইন, এবং সেটা অফকোর্স আমাদের পেজ লাইকটা যেন ক্ষেত্র বিশেষ, বাট তারপরও চেষ্টা করেন 5,000-এর নিচে যেন অফকোর্স না আসে। 5,000 প্লাস যে কোনো পেজের ক্ষেত্রে লাইকস রাখার চেষ্টা করেন। অ্যাভারেজ, এটা কিন্তু আমি একেবারে মিনিমাম বললাম, মানে একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী বা লোকাল কোনো বিজনেস হলে ইভেন এখানে 50,000-ও হতে পারে, ডিপেন্ড অন ইউর বিজনেস। এখন আপনার কম্পিটিটর যারা আছে, আপনার মতো সিমিলার ব্যবসা যারা আছে, তারা দেখেন তাদের পেজ লাইকে কিন্তু 10, 15, 20, 30 হাজার থাকতে পারে। So আপনার কিন্তু তখন স্বাভাবিক 25,000 থাকা উচিত, যদি আপনার কম্পিটিটরে 30,000 থাকে, বাট আমার আছে 2,000, এবং আমি আশা করতেছি আমার কম্পিটিটর থেকে আমার সেল বেশি আসবে। ইটস টোটালি রং আইডিয়া। এরপর আমি অ্যাভারেজ এঙ্গেজমেন্টের কথা যদি বলি, যে অ্যাভারেজ এঙ্গেজমেন্ট কেমন থাকলে আপনি বুঝবেন যে আপনার পেজ হেলদি। অ্যাটলিস্ট আমি প্রত্যেক দিনের কথাও যদি বলি, তারপরেও আপনাকে মিনিমাম 300 থেকে 500 এঙ্গেজমেন্ট যদি ডেইলি বেসিস থাকে, আপনি এমন যদি কন্টেন্ট প্রোভাইড করতে পারেন। এরপরে আমরা যদি বলি রিচ, হ্যাঁ, রিচের কথা যদি আমরা বলি, অ্যাটলিস্ট 3,000 থেকে 5,000, এটা হচ্ছে উইকলি, আমি এখানে কে লিখি তাই না, 3K to 5K, এটা আমি উইকলি লিখে দিচ্ছি সো দ্যাট আপনারা বুঝতে পারেন। এরপরে হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার। আমি যদি আবার একটু শর্টে বলি, এটা কি, আপনি একটা ক্যালেন্ডার প্রস্তুত করলেন, মানে প্রি প্ল্যানেড কন্টেন্ট অ্যাকচুয়ালি। আমি আমার ফেসবুকে কি পোস্ট করবো আই নো, ঠিক আছে। তো এখানে সোশ্যাল মিডিয়া না, আমি ফেসবুকের কথাটাই মেনশন করলাম, যে আপনি প্রত্যেক দিনের জন্য যে পোস্ট গুলো করবেন সেই কন্টেন্ট গুলো আগে থেকে চিন্তা করে রাখা, এবং শুধু চিন্তা করা না, আন্দাজে আমি লিখে দিলাম, নট লাইক দ্যাট। আপনাকে প্ল্যানটা এমন ভাবে দিতে হবে। আমি আপনাদেরকে যদি সুযোগ পাই এই সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার নিয়ে একটা বিস্তারিত সেশন বা রিসোর্স দেওয়ার চেষ্টা করব। এটা আসলে কি আমি একটু শর্টে বুঝাই। ধরেন আমি যদি ক্যালেন্ডারটা ওপেন করি, যেমন আজকে 10 তারিখ, কালকে 11, 12, এইভাবে 17 তারিখে, মানে আজকে 10 তারিখ, আগামী 17 তারিখে 1 সপ্তাহ পূরণ হয়ে যাবে বা 7 দিন। তো আপনাকে কি করতে হবে, এই 11, 12, 13, 14, 15, 16, 17 এই প্রত্যেকটা ডেটের জন্য আপনাকে কি করতে হবে, একটা কন্টেন্ট চিন্তা করতে হবে, এবং সেই কন্টেন্ট র্যান্ডম চিন্তা করলে কিন্তু হবে না। নাম্বার ওয়ান কোশ্চেন, আগামীকালকে ফ্রাইডে, সো ফ্রাইডে যদি হয়, আপনার যদি রেস্টুরেন্টের ব্যবসা থাকে, তাহলে এই ফ্রাইডেতে আপনাকে আর্লি মর্নিং এ অথবা একটা নির্দিষ্ট টাইমে, এক্সাম্পল স্বরূপ বেলা 11টা বা 12টার সময় কি কন্টেন্ট পোস্ট করা উচিত, ইউ হ্যাভ টু রিসার্চ। দ্যাট মিনস হচ্ছে আমি ফ্রাইডেতে অফকোর্স কিন্তু আমরা সেলস পোস্ট দেওয়ার চেষ্টা করব, যে ওকে আমার রেস্টুরেন্টে খুব ভালো একটা প্যাকেজ আছে অনেক কম দামে, তাই না। আবার আমরা যদি আহ, সোমবার অথবা মঙ্গলবারের কথা চিন্তা করি, 14 তারিখের কথা, তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এমন একটা কন্টেন্ট আমরা পোস্ট করব যে কন্টেন্টে এঙ্গেজমেন্ট বাড়বে। সেটা কি, হেলদি খাবারের একটা ডায়েট চার্ট হতে পারে, বা হেলদি খাবারের একটা লিস্ট হতে পারে, যে কি কি খেলে আপনি আপনার স্বাস্থ্য ধরে রাখতে পারবেন, বা কি খেলে আপনার কি বলে মাথা চুল পড়ে যাবে না, আপনার চোখের জ্যোতি ভালো থাকবে। এই যে যে আলোচনাগুলো, সেগুলো কিন্তু খাবার কেন্দ্রিক আলোচনা, বাট আপনার পেজটা কিন্তু রেস্টুরেন্টের একটা পেজ। সো দ্যাট ইজ দ্য থিম অ্যাকচুয়ালি, যে আমরা যখন কোনো স্পেসিফিক একটা ইন্ডাস্ট্রি নিয়ে প্ল্যান করি, স্পেসিফিক কোনো একটা পেজ নিয়ে প্ল্যান করি, তখন আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার অবশ্যই প্রস্তুত করতে হয়। তবে আমি এটা সবসময় বলি, যারা বড় প্রজেক্টে কাজ করবেন, লাইক হচ্ছে কোন একটা ফেসবুক পেজের 1 মাসের দায়িত্ব পেলেন, বা 15 দিনের দায়িত্ব পেলেন, বা 2 মাসের দায়িত্ব পেলেন, তখন আমরা এই সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার গুলো প্রস্তুত করে সুন্দরভাবে যদি আমরা কন্টেন্ট মেক করতে পারি, সেটা আমাদের জন্য ফলদায়ক হবে। এরপর যদি আমরা কথা বলি হচ্ছে পাওয়ারফুল কন্টেন্ট, এটা মনে রাখবেন যে অলওয়েজ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার পেজকে গ্রো করতে হেল্প করবে। এবং এই একটা জিনিস, পাওয়ারফুল কন্টেন্টই যদি আপনার না থাকে, পাওয়ারফুল কন্টেন্টই যদি আপনার পেজের ভিতরে না থাকে, আপনি অবশ্যই অবশ্যই কিন্তু এই ফেসবুক থেকে বা পেজ থেকে খুব ভালো সফলতা আশা করাটা বোকামি। এখন পাওয়ারফুল কন্টেন্টের ভিতর কি বোঝাচ্ছি আমি, এই পাওয়ারফুল কন্টেন্টের ভিতরে কিন্তু একটা কি বলে নাইস ডিজাইন, আমি যদি এইভাবে একটু লেখার চেষ্টা করি,
নাইস ডিজাইন ব্যানার বা ফটো দরকার, ঠিক আছে। পাওয়ারফুল কন্টেন্টের ভিতরে দরকার হচ্ছে এক্সক্লুসিভ কি ক্যাপশন, তাই না? ক্যাপশন তো আমরা সবাই বুঝি যে একটা ব্যানার বা একটা ভিডিওর উপরে যে ক্যাপশনটা লেখা থাকে। প্লাস হচ্ছে টাইমিং, টাইমিংটা মাথায় রাখতে হবে। ওই যে একটু আগে যেটা বলছিলাম যে কখন আমরা কি পোস্ট করব, এই টাইমিংটা আপনাকে জানতে হবে। তো এটাকে আমরা পাওয়ারফুল কন্টেন্ট প্ল্যানিং বলতে পারি। যে আপনি যদি পাওয়ারফুল কন্টেন্ট দিতে পারেন এবং সেটা একদিনের জন্য না, ফর এভার, চিরদিনের জন্য, যে যা কিছু আমার সামনে চলে আসলো আমি যেন একটু পোস্ট করার আগে, ফেসবুকে পোস্ট করার আগে একটু রিভিউ করে নিই আমার কন্টেন্টটা কতটুকু কোয়ালিটিফুল, অথবা এটার থেকে ভালো কোনো কন্টেন্ট মানে আমি তো মেক করতে পারতাম কিনা, ঠিক আছে। এরপর যদি আমরা একটু কথা বলি সোশ্যাল মিডিয়ার কথা, না বলি ফেসবুক পেজ ম্যানেজমেন্ট। হ্যাঁ, ফেসবুক পেজ ম্যানেজমেন্টের ভিতর কি কি আছে দেখেন। ফেসবুক পেজ ম্যানেজমেন্টের ভিতরে যে টাইমলি পোস্ট করা, এটাও কিন্তু পড়ে। সেকেন্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে রেসপন্সিভনেস। রেসপন্সিভনেস কি সেটা? আপনাকে কেউ ইনবক্স করলো আপনার পেজে, হ্যাঁ, এবং আপনি রিপ্লাই করলেন হচ্ছে 5 ঘন্টা পরে। লাইক আমাকে বিকাল 5টার সময় কেউ যদি নক করে, আমি রাত 10টায় বা রাত 8টায়, ইভেন সন্ধ্যা 7টায় যদি রিপ্লাই দিই, সেটা কিন্তু আমার পেজের রেসপন্সিভনেস কমিয়ে দেয়। এবং আপনি যদি এই কাজটাই ঠিকঠাক ভাবে এবং অন টাইমে যদি না করতে পারেন, আপনি কিন্তু সেই ক্লায়েন্টকে হারাচ্ছেন। আমার কথা না, ওয়ার্ল্ডের একটা সমীক্ষায় দেখা গিয়েছে যে যে কোনো ব্যক্তি, সেটা আপনি আমি যে কেউ হতে পারি, আমরা অনলাইনে কারোর সাথে যখন চ্যাট করতে চাই, কোনো একটা বিজনেসের সাথে বা কোনো একটা পেজের সাথে, আমরা সর্বোচ্চ সর্বসাকুল্যে সেখানে 17 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে পছন্দ করি। এরপরে আমরা আসলে সেটার মানে চ্যাটিং এর ক্ষেত্রে 17 সেকেন্ডে বেশি আমরা ওয়েট করতে চাই না। জাস্ট 17, 1 2 এইভাবে আপনি ঘুরে যান, 17 সেকেন্ড খুব বেশি সময় না। আরেকটা সমীক্ষায় দেখা গেছে, আপনি অনলাইনের কোনো একটা পেজ বলেন, ওয়েবসাইট বলেন, কোনো কিছু অর্ডার করলেন অনলাইন থেকে, অথবা কোনো কিছু এক্সপেক্ট করছেন, এইটা 3 মিনিটের বেশি হয়ে গেলে মানুষজন সেখান থেকে আসলে খুব বেশি কমফোর্ট ফিল করে না। তো এই যে যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো কিন্তু মানুষের অ্যানালাইসিসের একটা পার্ট, এটা কিন্তু এমনিতে আসে নাই। তো রেসপন্সিভনেস অন ফেসবুক, এটা হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হতে পারে কমেন্টস রিপ্লাই। হ্যাঁ, আপনার পেজে কেউ কমেন্টস লিখলো যে আমি এই প্রোডাক্টটা কিনতে চাই, অথবা এই প্রোডাক্টের প্রাইস কত, আপনি কিন্তু অন টাইমে রিপ্লাই করলেন, আপনি একদিন পরে রিপ্লাই দিলেন বা আধা বেলা পরে রিপ্লাই দেন, এটাও কিন্তু আপনার সেই ব্যাড প্র্যাকটিসের ভিতর ঢুকে গেল। দ্যাট মিনস আপনি ঠিকঠাক ভাবে আপনার পেজটা ম্যানেজমেন্ট করতে পারছেন না, রাইট? তো এই দুইটা জিনিসই যদি আমরা খেয়াল করি, এবং লাস্টে বলতে হয় যে পোস্টিং টাইম অবশ্যই মাথায় রাখা। পোস্টিং টাইম, তারপরে হচ্ছে পাওয়ারফুল হ্যাশট্যাগ। পাওয়ারফুল হ্যাশট্যাগ, আমরা প্রত্যেকটা পোস্টের সাথে চেষ্টা করব বাংলায় হোক ইংরেজিতে হোক এই হ্যাশট্যাগ গুলো দিয়ে দেওয়ার। হ্যাঁ, কি হতে পারে দেখেন, এক্সাম্পলটা আমি এখানে দেখাই, একটু লিখে দেখাই। ধরেন আপনি কি বলে রেস্টুরেন্ট নিয়ে কাজ করেন, হ্যাঁ, রেস্টুরেন্ট নিয়ে আপনি একটা পোস্ট দিচ্ছেন। তো আপনি এখানে কি লেখেন, এই যে হ্যাশট্যাগ, ওই পোস্টের ক্যাপশনের ভিতরে রেস্টুরেন্টস, রেস্টুরেন্টস, তারপরে আমরা দিতে পারি কি হ্যাশট্যাগ হচ্ছে ফুড লাভার, ঠিক আছে। তারপরে আমরা দিতে পারি হ্যাশট্যাগ ফুডি। তো এই কথাগুলো কেন বলছি, এই কথাগুলো হচ্ছে আপনি যখন হ্যাশট্যাগ গুলো দিচ্ছেন, সেটা কিন্তু ফেসবুকেরও, যদি আমরা এসইওর পার্টটা চিন্তা করি, যে ফেসবুকে আসলে কি কি করলে আমরা আমাদের পেজটা ভিজিবল থাকবে, এটা কিন্তু আপনাদেরও একটা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আমি দিব শেষের দিকে, বাট একটু অগ্রিম হিন্টস দিয়ে রাখি। সেটার অনেকগুলো কারণ আছে। এইটার ভিতরে একটা কারণ হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করা। আপনি যখন কোন একটা পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করছেন, যেমন আমি যদি আমার কথা বলি, ফ্রিল্যান্সিং উইথ মুন্না, এই পেজের ভিতরে আমার উচিত যে কোনো পোস্টে, মানে এই পেজের ভিতরে আমি যত পোস্ট করি, আমার উচিত যে কোনো পোস্টে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং এই শব্দটা রাখা। অফকোর্স আমার রাখা উচিত, যদি অনেক সময় আমি রাখি না, বাট আপনারা কিন্তু অবশ্যই রাখবেন যে কোনো পেজ মেনটেনের ক্ষেত্রে। এবং হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং হতে পারে, হ্যাশট্যাগ ফ্রিল্যান্সিং হতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যাশট্যাগ ডিজিটাল স্কলার হতে পারে, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং কোর্স হতে পারে। এটা আমার পেজের জন্য আমি বলছি। আপনি যদি রেস্টুরেন্টের কথা বলেন, হ্যাশট্যাগ রেস্টুরেন্ট, বা রেস্টুরেন্ট ইন ঢাকা, রেস্টুরেন্ট ইন বাংলাদেশ, ঠিক আছে, বা বেস্ট ফুড, বেস্ট কোয়ালিটি ফুড, বা ফুড টেস্ট, এইভাবে আমরা কিছু হ্যাশট্যাগ রিসার্চ করে যদি আমরা দিতে পারি, সেটা আমাদের পোস্টের জন্য
পাওয়ারফুল একটা ক্ষেত্র তৈরি করবে এবং আপনি ফেসবুক এসইওতে কিন্তু এগিয়ে থাকবেন। তো এই বিষয়গুলো হচ্ছে কি গেল ফেসবুক পেজ ম্যানেজমেন্টের দিকে। এরপরে আপনি হচ্ছে কি করবেন, লাস্ট থিং এবং আপনার এই লাস্ট এবং আরেকটা পাওয়ারফুল টুলস হচ্ছে ফানেল তৈরি করা বা ফানেল প্ল্যানিং করা। ঠিক আছে, ওকে। তো এখন এটা আবার অনেকের কাছে কনফিউজিং হইতে পারে যে ভাই কি বলতেছেন, হোয়াট ইজ ফানেল অ্যাকচুয়ালি। বিদেশের মাটিতে কি হয়, বুলেট ট্রেন গুলো চলে না কিসের ভিতর দিয়ে চলে, ফানেলের ভিতর দিয়ে চলে, তাই না? বা হচ্ছে টিউবের ভিতর দিয়ে চলে। টিউব এখনো টিউবের কনসেপ্ট আসতেছে সামনে যদিও। তো যাই হোক, আমরা ওই ফানেলের কথা বলছি না। এই ফানেলটা অ্যাকচুয়ালি কি, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল যদি দেখাই, অ্যামাজনের কথা যদি বলি, অ্যামাজন মার্কেটিং ফানেল ছবি দেখাবো আমি মূলত। ইমেজ ক্যাটাগরিতে যদি সার্চ করি, এইটা না, এটা না, ওকে, হ্যাঁ এটা দেখাইতে পারি। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে অ্যামাজন প্রোমোস অ্যান্ড ডিলস বিল্ড ইওর ওন সেলস ফানেল। হ্যাঁ, তো এই সেলস ফানেলটা বোঝাটা আমাদের অনেক অনেক বেশি জরুরি। ঠিক আছে, তার কারণটা কি দেখেন, ফেসবুকে আমরা মার্কেটিং করব বা অন্য অন্য প্ল্যাটফর্মে মার্কেটিং করব, দ্যাট ইজ ভেরি নাইস, এটাতে কোনো প্রবলেম নাই। বাট এই যে সেলস করতে চাওয়াটা, যেটা এখন বাংলাদেশের ডিজিটাল মার্কেটারদের একটা লাইক হচ্ছে কি বলে, আমি আমার ভাষায় মাঝে মধ্যে বলি যে কাঠগড়ায় দাঁড় করানো। তার মানে বাংলাদেশের ডিজিটাল মার্কেটার হওয়ার ফাঁসির আসামি হয়ে কাঠগড়ায় যাওয়া কিন্তু এখন অলমোস্ট সেম। তার কারণ কি, এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক একটা ব্যাপার যে বাংলাদেশের যারা বিজনেস ওনার, সেটা স্মল বিজনেস ওনার হোক অথবা বড় বড় কোম্পানি হোক, সবার একটা, সবাই বলবো না, এটা ভুল কথা, অবভিয়াসলি সবাই না, আমি 80% লোকের কথা বলবো, যে প্রতি 100 জনে 80 জন বা প্রত্যেক 10 জনের ভিতর 8 জন বিজনেস ওনারই মনে করে যে ডিজিটাল মার্কেটিং মানেই ফেসবুক মার্কেটিং, এবং ফেসবুক মার্কেটিং মানেই আমি তোমাকে ডলার রিচার্জ করে দিব এবং এখানে আমার হাজার হাজার কোটি কোটি টাকা সেলস আসবে। ঠিক আছে, এবং এটা একেবারে জিরো থেকে আমি বলতেছি, ধরেন যার একেবারে কিছুই নাই, একটা ফেসবুক পেজে একটা ব্যবসা আছে, সেও মনে করে যে ভাই আমি $10 যদি বুস্টিং করি, আমার কি 10 লাখ টাকা সেলস আসবে ভাইয়া, বা 10,000 টাকা বিক্রি করতে পারবো আমি। তো এই যে যে ব্যাপারগুলো, এই ধারণাটা আজকে আপনাদেরকে নিয়ে একটু অ্যানালাইসিস করবো, এবং এটা আসলে বলার সবসময় সুযোগ হয় না, এবং আমিও অফকোর্স ভালো ফিল করতেছি যে আপনাদের সাথে আলোচনাটা আমি করতে পারতেছি। দেখেন, যে কোনো প্রোডাক্টের, যে কোনো সার্ভিসের প্রোডাক্ট, প্রথম কথা হচ্ছে আপনি সেলসই করতে পারবেন না যদি আপনার সেই প্রোডাক্ট সম্পর্কে এনাফ নলেজ না থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সেটার সোশ্যাল মিডিয়ার অবস্থা যদি খারাপ হয়, যে আলোচনাটা আমরা একটু আগে বলছিলাম, যে আপনার আনহেলদি সোশ্যাল মিডিয়া যদি আপনি থাকে আপনার সেই ক্ষেত্রে, এবং নাম্বার থার্ড রিজন হচ্ছে সেলস ফানেল যদি আপনি মেনটেন না করেন। হ্যাঁ, তো আমরা প্রথম আলোচনাটা তো অলরেডি জানি, দ্বিতীয় আলোচনাটাও এতক্ষণ ধরে দেখলাম যে একটা হেলদি ফেস সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইনের ক্ষেত্রে কি কি জিনিস থাকা উচিত, সেটা আপনারা পয়েন্ট ভালো করে দেখলেন। এবং দ্য লাস্ট থিং, সেলস ফানেল। সেলস ফানেল হচ্ছে এমন একটা জিনিস, আপনাকে জানতে হবে যে আমার প্রোডাক্টটা আমি সেলস করব, যে ওই কাস্টমারটা আমার প্রোডাক্টটা কেন কিনবে। দ্যাট ইজ দ্য মেইন কোশ্চেন ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ। আমি যদি আমাকে আস্ক করি যে আমি যে প্রোডাক্টের ক্যাম্পেইন করছি কেন কিনবে, ওয়াই। আপনি যেটা সেল করেন, আপনি খাবার সেল করেন, আপনি টি শার্ট সেল করেন, আপনি হচ্ছে ইলেকট্রিক গ্যাজেট সেল করেন, আপনি মোবাইল ফোন সেল করেন, আপনার কাছ থেকে কেন কিনবে, এই প্রশ্নটা সবসময় নিজেদেরকে নিজে করবেন যে ভাই কি দায় ঠেকছে। আমি যদি মনে করেন যে আপনার একটা মোবাইলের দোকান আছে, হ্যাঁ, এখন আপনার থেকে মোবাইলের দোকান যদি থাকে, আপনার থেকে iPhone 11 বা iPhone 12 মানুষ কেন কিনবে, তাহলে বসুন্ধরা সিটিতে অনেক বড় বড় দোকানদার যারা আছে তারা কি দোষ করছে বলেন, আপনার কাছ থেকে ওনার কেনার কেন দায় দায় ঠেকছে। অথবা আমি যদি খাবারের কথা বলি, আপনার কাছ থেকে ফুড কেন কিনবে, হু আর ইউ, কত ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, তারা কত ভালো ভালো অফার দিচ্ছে, আপনার কাছ থেকে কেন কিনবে। এরপরে যদি আমরা যদি ধরেন বিভিন্ন একটা ট্রেনিং ইনস্টিটিউটের কথা যদি বলি, একটা এক্সাম্পল, যে আপনার কাছ থেকে একজন মানুষ কোর্স কেন কিনবে অ্যাকচুয়ালি। তো এইখানে অনেকগুলো প্রশ্ন দাঁড় করাতে হয় যে আসলে
কাস্টমার কিন্তু প্রোডাক্ট কখনো কেনে না, এই বিষয়টা মাথায় রাখবেন। কাস্টমার সবসময় একটা ব্র্যান্ড এবং সেই ব্র্যান্ডের ভ্যালু কিনে, ঠিক আছে? যেমন আমরা আইফোন 12 এর কথা বলছি, আমি এখানে কিন্তু কাস্টমার, আপনি আপনার চোখে বা আমার চোখে আমরা দেখতেছি যে আইফোন 12 মানুষ কিনলো 1.5 লাখ টাকা দিয়ে, বাট অ্যাকচুয়ালি মানুষ এটার ভ্যালু কিনলো, যে সে অ্যাপেলের একটা লোগো সম্বলিত একটা প্রোডাক্ট কিনলো এবং সেটার ভ্যালু দেওয়ার চেষ্টা করতেছে। তো এই যে যে ব্যাপারগুলো, এটাকে আপনি ফাইনালি ওই ভ্যালুটা ক্রিয়েট করতে যদি হয়, এবং ভ্যালু তো ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ আপনি সেল করতে পারবেন না। আপনি চাল ডাল জুতা তেল লবণ সাবান একটা সানগ্লাস একটা ইলেকট্রিক ডিভাইস অথবা হোয়াট এভার দ্য থিং ইজ, আপনি কিছুই সেল করতে পারবেন না অনলাইনে যদি কিনা আপনি সেটার ভ্যালু তৈরি না করতে পারেন। তো সেই ভ্যালু তৈরি করতে গেলে আমাদের সেলস ফানেলের দিকে তাকাতে হবে। তো আবার একটু পিছনে ফেরত যাই, হোয়াট ইজ সেলস ফানেল, যেটা হচ্ছে আমার পুরো সেলসটা নিশ্চিত করবে। এবং আমি যদি সেই ফানেলের কথাটা বুঝাই, যে একটা পাইপ, একটা লম্বা পাইপের আলোচনা যদি আমরা করি, ফানেল বলতে যেটা আমরা মূলত বুঝি যে দুইটা মাথা থাকে, একটা মাথা থেকে একটা কিছু ছেড়ে দিলে অন্য মাথা থেকে বের হয়ে যায়। তো এই সেলস ফানেল মানে হচ্ছে আপনি একটা সেলস নিশ্চিত করতে গেলে আপনার যে ফানেলের ভিতর দিয়ে যেতে হবে বা যে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, বা ওই যে যে প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখেছিলাম যে কেন কেনা উচিত আপনার প্রোডাক্টটা ওই মানুষটা বা কাস্টমার কেন কিনবে, বিকজ অফ সেলস ফানেল। যেমন আমরা যদি অ্যামাজনের সেলস ফানেলের দিকে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ওরা যে ফানেলটা সবসময় ফলো করে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করে আগে, হ্যাঁ। এবং এটা আপনি আপনার নিজের পার্সোনাল লাইফ দিয়ে বিবেচনা করেন যে অ্যামাজনের নাম আপনি কিভাবে জানেন। জাস্ট থিঙ্ক, যে আপনি নিজে চিন্তা করেন আপনি নিজে অ্যামাজনের নামটা কিভাবে জেনেছিলেন ফার্স্ট টাইম। আমি আমার কথা বলি, আমি অ্যামাজনের নামটা জেনেছিলাম অবশ্যই ওয়েবসাইট দিয়ে, এবং সেখানে একটা সুপার ডিল টাইপের কিছু একটা অনেক বছর আগে কোনো একটা হয়তো বা ব্ল্যাক ফ্রাইডের কোনো একটা অফার বা কিছু একটা, যে এটা অনেক বড় একটা ওয়েবসাইট এবং সেখান থেকে কি হয় ভালো ভালো ডিলে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। এবং অ্যামাজন নামটা যখন থেকে আমি শুনেছি বা যাদের কাছ থেকে শুনেছি, সেটা ব্যক্তি হোক বা কোনো একটা ওয়েবসাইট থেকে হোক বা সোশ্যাল মিডিয়া থেকে হোক, সব সময় একটা জিনিসই ওরা মেনটেন করেছে যে অ্যামাজন ইজ কোয়ালিটি সামথিং, যে অ্যামাজন থেকে আপনি কোনো একটা, এটা কিন্তু একটা ই কমার্স, বাট এটা থেকে আপনি যা কিছু অর্ডার করছেন প্রত্যেকটা জিনিসই কোয়ালিটিফুল, মানসম্মত, রিটার্ন পলিসি ভালো, এবং সেখান থেকে মানুষ বিভিন্ন ডিসকাউন্ট এবং ডিলসে সেই প্রোডাক্টগুলো পারচেস করতে পারে। তো এইটা আমাদেরকে কি করতে হবে, একটা সেলস ফানেল আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে অ্যাওয়ারনেস যখন আমরা তৈরি করতেছি মার্কেটে, সেই অ্যাওয়ারনেসটা পজিটিভ যাচ্ছে নাকি নেগেটিভ যাচ্ছে। অ্যামাজন যেটা করেছিল অফকোর্স একটা পজিটিভ অ্যাওয়ারনেস আগে তৈরি করেছিল। এখন আসেন সবাই জানলো বা আমি মুন্না জানলাম আপনি জানলেন যে অ্যামাজন ইজ এ গুড প্ল্যাটফর্ম ফর পারচেসিং অনলাইন প্রোডাক্ট অ্যাকচুয়ালি, বা সেখান থেকে আপনি প্রোডাক্ট অর্ডার করলে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন বা ভালো একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন। সেকেন্ড স্টেপটা কি দেখেন, ইন্টারাকশন হওয়া কাস্টমারের সাথে সরাসরি। আপনি যখনই জানবেন একটা ওয়েবসাইট সম্পর্কে বা একটা ব্র্যান্ড সম্পর্কে, আপনি খুব স্বাভাবিকভাবে কিন্তু সেই ওয়েবসাইটটাতে ভিজিট করবেন, তাই না? স্বাভাবিকভাবে আমি সেই ফেসবুক পেজটা ভিজিট করব, আমি সেই ওয়েবসাইটটা ভিজিট করব, তার মানে আমি ইন্টারাক্ট হচ্ছি। এমন ভাবে আমি আমার একটা ক্যাম্পেইন বা এমন ভাবে, ওইটাও কিন্তু একটা ক্যাম্পেইন, আমি যেটা ফার্স্ট দেখেছি ওইটাও কিন্তু একটা ক্যাম্পেইন। আপনি এখন ক্যাম্পেইন মানে কি, যে টাকা খরচ করা, এটাই কি ক্যাম্পেইন? আমি যদি ফ্রিল্যান্সিং উইথ মুন্না পেজের কথা বলি, যেমন এই যে দেখেন এটা একটা পোস্ট, 11 ঘন্টা আগে একটা পোস্ট আমি দিয়েছিলাম, সেটা কি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং অফলাইন একটা কোর্স আমাদের শুরু হতে যাচ্ছে সামনে 3.5 মাসের টাইম লাইনে। তো এই পোস্টটা কি আমি যদি অ্যাড রান করি, ওইটা কি ক্যাম্পেইন? এখন কি ক্যাম্পেইন নাই? এখনো কিন্তু ক্যাম্পেইন আছে, বাট সেটা কি ফ্রি ক্যাম্পেইন, আমার টাকা খরচ করতে হচ্ছে না, আমার এই পেজে যারাই ঢুকবে তারা আমার এই পোস্টটা দেখতে পাচ্ছে। তো এই ক্যাম্পেইনটা অ্যামাজন যেভাবে করে, ওরা এমন পাওয়ারফুল ক্যাম্পেইন করে বা এমন পাওয়ারফুল কন্টেন্ট দেয় বা এমন পজিটিভ ভাবে মানুষকে জানায় যে মানুষ ইন্টারাকশন হইতে বাধ্য হয়। দ্যাট মিনস হচ্ছে সেই প্রোডাক্টের সম্পর্কে জানার জন্য বোঝার জন্য তাদের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজড হয়। ইন্টারাকশনের আমরা অন্য একটা নাম যদি ধরি, এঙ্গেজমেন্ট বলতে পারেন, কাছাকাছি আসা বলতে পারেন, কানেক্ট হওয়া বলতে পারেন, ইন্টারেক্ট হয়, পিপল ইন্টারেক্টিং উইথ অ্যামাজন। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এখন তৃতীয় ধাপটা হচ্ছে ইন্টারেস্ট তৈরি করা। আপনি যখন একবার অ্যামাজনের ওয়েবসাইটে ঢুকবেন, এটা আপনারা চাইলে এখন নোট করে রাখতে পারেন, আপনারা অ্যামাজনের ওয়েবসাইটে যদি একবার ঢুকেন, ওদের যত অফার আছে ভবিষ্যতে, আপনি সমস্ত অফার কিন্তু অটোমেটিক্যালি পেইড প্রমোশন এ চলে আসবেন। যেমন আপনি ফেসবুকে ঢুকলে আপনি ফেসবুকে মার্কেটিং দেখতে পারবেন অ্যামাজনের, আপনি ইউটিউবে ঢুকলে অ্যামাজনের গুগল অ্যাডস বা ভিডিও অ্যাড আপনি দেখতে পারবেন। তো কি করতেছে,
আপনি ইন্টারেক্ট হওয়ার পরে আপনার ইন্টারেস্ট গ্রো করতেছে বাই মার্কেটিং। তার মানে হচ্ছে অ্যামাজনের যে সেলস ফানেলটা সেটা কিন্তু নাম্বার 3-তে যে ওরা কি করতেছে, মার্কেটিংটা করতেছে আপনার ইন্টারেস্টটা আরো পাওয়ারফুল করার জন্য। যে তুমি যে কোনো একটা মাধ্যমে, অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমার সম্পর্কে জানছো, সেকেন্ড স্টেপটা হচ্ছে তুমি আমার ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া সব ভিজিট করছো। 3 নাম্বার স্টেপ হচ্ছে তোমার ইন্টারেস্ট অলরেডি তৈরি হয়েছে আমার প্রোডাক্ট সম্পর্কে। তুমি এতদিন জেনে বুঝে ডিসিশনে আসছো যে আমি প্রোডাক্টটা পারচেস করবো, এবং সেটার জন্য আমি যদি আবার রিপিটেবল কোনো একটা ইন্টারেস্টের ভিতরে কিন্তু আমি এই ইন্টারেস্টেড পিপলকে টার্গেট করে কি ক্যাম্পেইন করতে পারবো। অথবা ক্যাম্পেইন যদি নাও করি, যেমন আমি একটু আগে দেখালাম যে এটা কিন্তু ফ্রিল্যান্সিং উইথ মনি, এটা কিন্তু কোনো ক্যাম্পেইন না। যে কোনো একটা মেসেজে যদি অ্যামাজন থেকে পাস হয় তাহলে কি হবে, অ্যাকশনে চলে যাবে। কে যাবে? আপনি, আমি, আমরা যারা ভোক্তা আছি, রাইট? তো এই 4টা স্টেপে কিন্তু কি করে অ্যামাজন তাদের সেলস ফানেলটা নিশ্চিত করে। এবং প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ডের ক্ষেত্রে আপনি যদি এই সেলস ফানেল মেনটেন করতে পারেন, এখন নট ইম্পর্টেন্ট যে আপনার সবসময় এই 4টা ধাপেই থাকবে। দেখেন অ্যামাজন করে এই 4টা ধাপে। আপনারা যদি একটু বিভিন্ন কোম্পানির নাম লিখে গুগলে সার্চ করেন, যেমন আমি লিখেছি অ্যামাজন সেলস ফানেল, আপনি যদি এখানে একটু লেখেন আহ, অন্য একটা বড় একটা, যেমন টেসলা, হ্যাঁ, টেসলা টেসলা সেলস মার্কেটিং ফানেল বা সেলস ফানেল যদি আমি একটু লিখে সার্চ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাকে অন্য একটা ইনফোগ্রাফি দেখাবে। দ্যাট মিনস হচ্ছে নট ইম্পর্টেন্ট যে এই 4টা ফানেলেই কোনো কিছু সেলস হইতে পারে, এটার বাইরেও আসলে অনেক বড় একটা লাইফ আছে, অনেক বড় একটা ব্র্যান্ড আছে, অনেক বড় একটা মার্কেটিং আছে, যেটার মাধ্যমে আপনি খুব সহজে সেল করতে পারবেন। তো আমরা একটু দেখি, এটা সম্ভবত টেসলার সেলস ফানেল, এ ডিটেল গাইড টু বিল্ডিং এ পারফেক্ট সেলস ফানেল, না এটা না, এটা হচ্ছে একটা এক্সাম্পল। ফেসবুক অ্যাডভার্টাইজিং ফানেল, আচ্ছা এইটাও না। অ্যাকচুয়ালি এখানে ইন্টারনেটটা একটু স্লো, লোড নিয়ে নিয়ে আসতেছে, আমরা তারপরে একটু দেখি কি অবস্থা আছে আর টেসলারটা আমরা পাই কিনা। আচ্ছা না, টেসলারটা সব জায়গায় পাওয়া যাবে না, কারণ সব কোম্পানি আসলে ওপেন করে দেয় না, এটা খুবই সিক্রেট একটা ব্যাপার যে কোনো কোম্পানির জন্য। এনিওয়েজ, আমি আপনাদেরকে অন্য একটা জিনিস দেখাই। ধরেন আহ, এইটা, এই জিনিসটা যদি আমরা একটু দেখাই, যদি ইমেজ কোয়ালিটি অনেক ছোট হয়ে যায়, আচ্ছা মার্কেটিং ফানেল লিখলেই হবে, সমস্যা নেই। যে কোনো কোম্পানির আমার একটা পাওয়ারফুল বা একটা বড় একটা ছবি দেখার চেষ্টা করি, যাতে করে আপনারা একটু ক্লিয়ার হন। তো যে কোনো একটা কোম্পানি হোক, যে কোনো একটা প্রোডাক্ট হোক বা যে কোনো একটা ব্র্যান্ড হোক, আপনি যদি আসলে সেখান থেকে সফল হতে চান, আপনাকে অফকোর্স সেলস ফানেল নিশ্চিত করতে হবে। যেমন আমরা এইটা একটু দেখি, হ্যাঁ এইটা ঠিক আছে, অনেক বড় একটা ছবি, রাইট? দেখেন আহ, এখানে এখানে আবার 5টা ধাপে কোন একটা কোম্পানি, যে কোম্পানি হোক ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটা কোম্পানির এখানে দেখেন অ্যাওয়ারনেস, ওই যে সেম যেটা একটু অ্যামাজনের মতো দেখলেন, ইন্টারেস্ট। এখানে আবার ইন্টারেস্ট সেকেন্ড ক্যাটাগরিতে, যে অ্যাওয়ারনেস থেকে ইন্টারেস্ট তৈরি হয়, ডিজায়ার তৈরি হয়, মানে আপনার একটা নিড তৈরি হয়। হ্যাঁ, এই সেলস ফানেলটা এমন একটা সেলস ফানেল যে এমন একটা কোম্পানি সেটা অ্যাওয়ারনেস তৈরি করে মার্কেটে আগে, দ্বিতীয় হচ্ছে কাস্টমার ইন্টারেস্ট গ্রো করে, নাম্বার 3-তে নিড তৈরি করে, সরাসরি ডিজায়ার মানে সেটা আপনার দরকার, আপনি সেটা চাচ্ছেন, আপনার নিড আছে, এরকম কিছু তৈরি করে ওরা মার্কেটিং এর মাধ্যমে। এরপরে অ্যাকশন, এবং ফাইনালি কি হয়, লয়ালিটি হয়। তো আমি যদি এই ধরনের একটা স্টেপ বলি যে এটা কিসের সাথে মিলে যায়, আমি যদি সেটা একটু ব্যাখ্যা করি, অলমোস্ট অ্যাপেল বা আমরা যে আইফোন বা ম্যাক ব্যবহার করি, এই সমস্ত বড় বড় প্রোডাক্টের সাথে, বড় বড় সিস্টেমের সাথে কিন্তু এই ফানেলটা ম্যাচ করে যায়। যেমন অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে কি হয়, দেখেন ওরা কিভাবে অ্যাওয়ারনেস তৈরি করে। আপনি যে কোনো কোম্পানি চিন্তা করেন, ধরেন অ্যাপেলের কথাই যদি আমরা চিন্তা করি, তারা কিভাবে অ্যাওয়ারনেস তৈরি করে, তারা বিভিন্ন জায়গায় পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইটে ওরা ব্লগ আর্টিকেল লেখার জন্য ওরা প্রমোট করে, অথবা ব্র্যান্ডটাই এমন ভাবে তৈরি করছে যে মানুষ ওদেরকে নিয়ে ব্লগ এখন এমনিতেই লেখে। আপনি আমি দেখি ওদের কিন্তু, আমার iPhone 12 কিন্তু আপনাকে আমাকে টাকা দেয় না, তারপরেও কিন্তু এটা নিয়ে আমরা ব্লগ লিখি, আর্টিকেল লিখি। এরপরে কি, আমরা ইনফোগ্রাফিক্স, ব্লগ আর্টিকেল, অনলাইন অ্যাড দিতে পারি, আমরা ভিডিও ভিডিও অ্যাড দিতে পারি, সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিতে পারি, ব্র্যান্ডেড অ্যাড দিতে পারি, এবং ইনফোগ্রাফি শো করতে পারি। এই যে যে আইটেমগুলো, এই সমস্ত আইটেম কি করে, একটা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস ঘটাতে হেল্প করে। সেকেন্ড থিং হচ্ছে ইন্টারেস্ট, ওদের ইন্টারেস্ট গ্রো করে কিভাবে, দেখেন ব্লগে কিছু গাইডলাইন দেয়া থাকে, তাই না? আপনি আমি যখন একটা ব্লগ পড়ি iPhone 12 সম্পর্কে, হ্যাঁ ও বাবা হেভি একটা ফোন, অনেক ভালো,
সুন্দরভাবে আপনি পড়লেন ব্লগটা, কিন্তু ওইখানে আপনি কিভাবে এই আইফোন 12টা পারচেস করবেন ওটার আবার একটা লিঙ্কও দেয়া থাকে, তাই না? সেই লিঙ্কে আমরা অনেক সময় যে ক্লিক করি। তারপর এফএকিউজ দেয়া থাকে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দেয়া থাকে, যে আইফোন 12 এর প্রাইস কত, ক্যামেরা কত, ওইটার প্রশ্ন এবং উত্তর সাথে সাথে দেয়া থাকে। লাইভ চ্যাট অপশন থাকতে পারে ইন্টারেস্টের ভিতরে। বিভিন্ন ওয়েবিনার্স আপনাকে নিয়ে করতে পারে, টার্গেটেড অ্যাড আপনাকে দিতে পারে। আপনি যখন একটা ব্লগে ঢুকলেন তখন আপনি টার্গেটেড ক্লায়েন্টের ভিতরে কিন্তু ঢুকে পড়লেন, ওরা আপনাকে পরে দিতে পারবে। এবং বিভিন্ন প্রোমো বা গিভওয়েজ দিতে পারে, যে হ্যাঁ তুমি এই ওয়েবসাইটে ঢুকে বা এই লিঙ্কে রেজিস্ট্রেশন করলে আইফোন 12 এর জন্য তুমি এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবা, এরকম হতে পারে। এরপরে দেখেন ডিজায়ার তৈরি হয় কিভাবে। ডিজায়ার তৈরি হয় সেভাবে, আপনি যখন এরকম একটা অফার পাইতে চান, আপনি যখন একটা গিফট পাইতে চান, একটা ডিসকাউন্ট পাইতে চান, তখন ওরা আপনার তথ্য সংগ্রহ করে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার বা আপনার নাম, এগুলো ওরা কি করে, এরপরে আপনাকে বিভিন্ন ডেমো পাঠায়। সেটা যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট হয়, যেমন আপনি আমি যদি বলি নেটফ্লিক্স এর কথা, নেটফ্লিক্স মাঝে এটা করেছিল করোনার ভিতরে, যে ওরা 1 মাসের ফ্রি ট্রায়াল দিয়েছিল, যে আপনি 1 মাসের ফ্রি ট্রায়াল দিতে পারবেন, এরপর যদি আপনার মনে হয় আপনি নেটফ্লিক্স ইউজ করবেন আপনি ইউজ করতে পারেন, আদারওয়াইজ করা লাগবে না, বিষয়টা এরকম। তো এরকম ডেমোজ আপনি পাঠাইতে পারেন, মানে ডিজায়ার তৈরি করতে পারেন আপনি। আপনি ওকে কিছু ট্রায়াল করতে দিয়ে, ফ্রি ট্রায়াল করার সুযোগ করে এমন একটা ব্যবস্থা করবেন যেটা ওর অফকোর্স লাগবে, একটা ডিজায়ার তৈরি করা। এরপর হচ্ছে সরাসরি অ্যাকশনে চলে যাওয়া, সেটা কি, ইমেইলে অনবোর্ড করা অথবা ফোনে কনসালটেন্সি করা, বা যেভাবে হোক আপনার প্রোডাক্টটা পারচেস করানো, সেটা ওয়েবসাইট থেকে হোক, অনলাইন পারচেজ, যেটাই হোক। এবং ফাইনালি কি করা, লয়ালিটি মেনটেন করা। লয়ালিটি কি, যে তুমি তোমার প্রোডাক্টটা নিয়ে কেমন হ্যাপি নাকি স্যাড, নাকি তোমার কোনো কমপ্লেইন আছে, নাকি তুমি আমাদের থ্যাংক ইউ জানাইতে চাও। হ্যাঁ, যেমন এখানে আমরা রেফারেল প্রোগ্রাম দেখতে পাচ্ছি, তারপরে আমরা দেখতে পাচ্ছি আরো বেশ কিছু ব্যাপার, ইভেন্ট, সার্ভে, হ্যাঁ বিভিন্ন সার্ভে করতে পারেন, বেটা টেস্টার্স করতে পারেন, স্পেশাল বান্ডেল দিতে পারেন তাদের জন্য। তার মানে হচ্ছে একটা কোম্পানি জিরো থেকে যদি আমরা প্ল্যান করি, ওইটার সেলস ফানেলটা যদি আমরা মেনটেন করি, এইভাবে যদি আমরা ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংটা প্ল্যান করি, যে কোন ক্যাটাগরিতে যে কোনটা করা উচিত, ঠিক আছে, ডিপেন্ড ডিপেন্ড অন ইওর প্রোডাক্ট, ডিপেন্ড অন ইওর বিজনেস, তখন কিন্তু আমাদের সেই সেলস করার জন্য কিন্তু আমাদের এক্সট্রা প্রেশার নিতে হবে না, ঠিক আছে। সেলসটা আসলে অটোমেটিক্যালি হবে, তার কারণ ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং এমন একটা শব্দ বা এমন একটা সেন্টেন্স যেটা হচ্ছে লাইভ ড্যাশবোর্ড দেখা যায়। এখানে আমি অনেক বড় ডিজিটাল মার্কেটার বা অনেক বড় ফেসবুক মার্কেটার, বাট অ্যাকচুয়ালি আমি সেলস করতে পারি না, আমার পোস্টে রিচ আসে না, বা আমি উল্টাপাল্টা অডিয়েন্সের কাছে মার্কেটিং করে বিফল হই, আমার প্রোডাক্টটা সঠিক মানুষের কাছে পৌঁছায় না, এটা কিন্তু বিষয়টা এরকম না। আপনি যখন একটা সেলস ফানেল তৈরি করবেন, মানে আপনি, যারা আমাকে শুনছেন আপনার কথাই আমি বলছি, যে আপনি যখন একটা সেলস ফানেল অ্যাকচুয়ালি তৈরি করা শুরু করবেন, যখন এরকম একটা গ্রাফ মেনটেন করা শুরু করবেন আপনার ব্যবসার জন্য বা আপনার ক্লায়েন্টের ব্যবসার জন্য, হয়তোবা একটা, দুইটা, তিনটা বিফল হবে, বাট মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 4 নম্বর সেলস ফানেল বা 5 নম্বর সেলস ফানেল কিন্তু আপনার এই বৃথা যাবে না। বাট আপনি হাজার ক্যাম্পেইন কেন, শত শত হাজার হাজার ক্যাম্পেইন আপনি হয়তো আপনার লাইফে মিস্টেক করতে পারেন, বাট সেলস ফানেল মেনটেন করে যখন আপনি যাবেন, যে আমার প্রথমে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, এরপর কাস্টমার ইন্টারেস্ট তৈরি করতে হবে, তারপর ডিজায়ার তৈরি করব, নিড তৈরি করব, মানে স্টেপ বাই স্টেপ ক্যাম্পেইনস, এবং তারপরে অ্যাকশনে যাব আমি, তাহলে কিন্তু সেখান থেকে আসলে প্রোডাক্টটা সেল করা সম্ভব। এবং এই প্রত্যেকটা ক্যাটাগরি, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন, প্রত্যেকটা জায়গায় ক্যাম্পেইনের ক্যাটাগরি আলাদা হয়, ক্যাম্পেইনের অবজেক্টিভ আলাদা হয়, যেটা আমরা লাস্ট ক্লাসে আপনারা দেখেছেন। এবং সেটার কন্টেন্টও কিন্তু আলাদা আলাদা হয়, কোনটাতে ভিডিও দিতে হবে, কোনটা ডিজার্ভ করে ভিডিও, কোনটা ফটো ডিজার্ভ করে, কোনটা লিড জেনারেশন ডিজার্ভ করে, কোনটা ট্রাফিক ডিজার্ভ করে, এইটাও কিন্তু আপনার সেই ফানেলের ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে কি দেখবেন যে ফাইনালি, হ্যাঁ আপনি হয়তোবা অ্যাড দিচ্ছেন 1 লাখ মানুষকে মাথায় রেখে, তার ভিতরে 50,000 মানুষ হচ্ছে ইন্টারেস্ট দেখাবে, তার ভিতরে 5,000 মানুষের হচ্ছে ডিজায়ার তৈরি হবে সেটা, এবং সেখান থেকে 5,000 থেকে হয়তোবা মাত্র 500 জন ব্যক্তি অথবা 50 জন ব্যক্তি কি করবে, সেই অ্যাকশনে যাবে বা আপনার প্রোডাক্টটা পারচেস করবে। এবং তারপরে আপনি সেই 50 জনকে লয়াল কাস্টমারে রূপান্তরিত করবেন, যেটা হচ্ছে আপনার রিপিটেবল অর্ডার আসতে পারে সেখান থেকে, রাইট? তো এই হচ্ছে আমাদের সেলস ফানেল। এবং আমি আবারও বলছি যে আপনারা যদি জাস্ট গুগলে সেলস ফানেল লিখে সার্চ করেন, অনেক কোম্পানির আপনি সেলস ফানেল পেয়ে যাবেন। আর হচ্ছে যদি ওয়েবে সার্চ করেন, অনেক অনেক হচ্ছে আপনারা বিভিন্ন কেস পেয়ে যাবেন, বিভিন্ন কেস স্টাডি, হ্যাঁ কিভাবে ফানেল তৈরি করতে হয়, বা এই ফানেল তৈরি করার বিভিন্ন সিস্টেম, বিভিন্ন মেথড সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন, যেটা আপনার স্কিলকে আরো ধারালো করতে
বা আরো শার্প করতে হেল্প করবে, রাইট? তবে অবশ্যই চাইবো যে আপনারা এই মার্কেটিং ফানেল বা সেলস ফানেল সম্পর্কে একটু জানার চেষ্টা করেন আরো ডিটেলসে। আমি চেষ্টা করছি একেবারে বেসিক একটা আলোচনা করার জন্য, অ্যাটলিস্ট আপনাদের ব্রেইনে ইনস্টল করানোর জন্য। যদি এটা হয়ে থাকে বাকিটা কিন্তু অটোমেটিক্যালি আপনি জেনে যাবেন। দেখেন এখানে নীল প্যাটেলেরও কিন্তু অনেক বড় বড় ব্লগ আছে মার্কেটিং প্যানেল নিয়ে, হোয়াট দে আর ওয়াই দে ম্যাটার। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি যখন পড়বেন তখন কিন্তু আসলে আপনাকে প্রশ্ন করবেন নিজেকে নিজেকে, ওকে আই এম সামথিং নাও অন ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি। সো এখানে এই ফানেলগুলো সম্পর্কে বিস্তারিত বলা আছে, আপনারা একটু পড়ে নেবেন বা এটা সার্চ করলে পাওয়া যায়। তো এইটাতে আমি এই যে লাস্ট যে স্টেপটা সেটা কি, ফানেল প্ল্যানিং বা ফানেল মেকিং। এই জিনিসগুলো যদি আমরা করি, এটা কি মুন্নাস রেস্টুরেন্ট, আচ্ছা মুন্নাস রেস্টুরেন্ট, দোয়া করবেন সবাই যেন একটা রেস্টুরেন্টে ওনার হইতে পারি ভেরি সুন। এনিওয়ে, সো এই যে স্টেপগুলো আমরা যা কিছু দেখলাম এখানে, এই ব্যাপারটা যদি আমরা মেনটেন করি ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে এবং টোটাল স্ট্র্যাটেজিক্যাল পার্টটাতে, তাহলে আমি মোটামুটি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে, যে কোনো লোকেশনে, যে কোনো প্রোডাক্টে বা যে কোনো ধরনের ক্যাম্পেইনে আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন। অথবা এখন যেরকম বিফল হওয়ার মানে সামর্থ্য দেখছেন নিজের ভিতর নিজে, অথবা যে ল্যাকিংস গুলো দেখছেন, এই ল্যাকিংস গুলো অফকোর্স থাকবেন। আপনি অনেক কনফিডেন্টলি সেই মার্কেটিংটা করতে পারবেন এবং সেখান থেকে সেলস জেনারেট করতে পারবেন, রাইট? সো দ্যাটস ইট। আমি কিছু কমেন্টস পড়ে আসি, লেটস সি আপনাদেরকে কি লিখেছেন অ্যাকচুয়ালি এই বিষয়গুলো নিয়ে একটু। আচ্ছা, আমি একটু কিছু কমেন্টস পড়তে চাচ্ছি। ক্রিয়েটিং, রায়হান ইকবাল বলেছেন ক্রিয়েটিং ডিমান্ড অফ এ স্পেসিফিক প্রোডাক্ট ইন মার্কেট ইজ ফার্স্ট স্টেপ ইজ ডিজিটাল মার্কেটিং। ওকে, ওয়ার্ড অফ মাউথ অ্যামাজন, সাফাত চৌধুরী লিখেছেন। ওকে, তো কার কি কোশ্চেন আছে আমরা একটু কোশ্চেন গুলো নিয়ে নিব। আমরা এক এক করে আমাদের প্রশ্নগুলো করে ফেলতে পারি রিগার্ডিং ফেসবুক স্ট্র্যাটেজি অর ফানেল সম্পর্কে বা হোয়াট এভার দ্য থিং। আজকের আলোচনা থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, বাট অফকোর্স যারা অন টাইমে জয়েন করছেন, মানে 10 মিনিট আগে জয়েন করে প্রশ্ন করলে অফকোর্স তাদের আনসার দিব না, আমি জানি কারা কারা পরে জয়েন করছেন। তো এনি কোশ্চেন রিগার্ডিং ফেসবুক অ্যাডস অ্যান্ড সলিউশন বা হোয়াট এভার, এটা নিয়ে যে কারোর যে কোনো প্রশ্ন নাম বলে প্রশ্ন করতে পারেন। সরাসরি আমরা ভয়েসে নিয়ে নিব প্রশ্ন, কোশ্চেন অ্যান্ড আনসার সেশন। তো কারো কোনো প্রশ্ন আছে? অ্যাকচুয়ালি আপনারা শুনতেছেন কিনা আমি বুঝতেছি না, নাকি ঘুমায় পড়ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, সঞ্জিত ভাই বলেন। জি, জি, জি। ওকে, আচ্ছা সঞ্জিত ভাই, আমি একটু আপনাকে সলিউশনটাই বলি এক কথায়, যে আসলে ব্যাপার হচ্ছে দেখেন, পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি ঘটে না। সত্য কথা, আপনাকে যারা বলছে 2-3 মাস পরে ঘটে, এগুলো হচ্ছে ইটস অল অ্যাবাউট হচ্ছে মানে ল্যাক অফ স্কিল বা ল্যাক অফ নলেজ যাদের, তাদের তারা এইভাবে বলবে। আমি আপনাকে প্রথমেই বলি, প্রথমেই আপনি দেখেন যে কি প্রবলেম হচ্ছে। আমি আপনাকে যদি আমার নিজের কথা বলি, যেটা দিয়ে আমি অলওয়েজ ক্যাম্পেইন করি এই মুহূর্তে, আমি দেখাই আপনাকে, বলি না, লাইভ দেখাইতে আমি বেশি পছন্দ করি। দেখেন আমার যে অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে আপনাদের লাস্টের ক্লাসের একটা অ্যাড দেখাচ্ছিলাম, ইভেন এই অ্যাড অ্যাকাউন্টটা একটু আগে ডিসেবল হয়ে গিয়েছে। ডিসেবল ঠিক না, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এরর হয়ে গিয়েছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আউটস্ট্যান্ডিং যে ডিউটা সেটা অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, অলমোস্ট $280 হঠাৎ করে। মানে আমার গতকালকে এবং আজকে প্রচুর পরিমাণে অ্যাড ছিল। এখনই দেখতে পাচ্ছেন 4টা অ্যাড রানিং ছিল আমার। মানে আমার জাস্ট 1 ঘন্টা আগে, এখন আপনার সাথে আমার কথা হচ্ছে 11টা 4-এ, সরি 2 ঘন্টা আগে 9টা সামথিং মিনিটে আমার কি হয়েছে, এই অ্যাড অ্যাকাউন্টটা এরর হয়ে গেছে, সমস্ত অ্যাড গুলো অফ হয়ে গেছে
এবং অ্যাকাউন্ট ডিসেবল, আমাকে মেসেজ দিয়েছে ওর অ্যাকাউন্ট ইজ ডিসেবল নাও, মানে এই মুহূর্তে ডিসেবল আছে। কারণটা কি? কারণ হচ্ছে আমার পেমেন্ট মেথড আপডেট করতে বলতেছে। দ্যাট মিনস আমার যে কার্ডটা দেয়া আছে সেই কার্ডে এই মুহূর্তে $280 নাই, সেই কারণে আমার অ্যাডটা বন্ধ হয়েছে। এবং এটা আমাকে স্পষ্টভাবে ইমেলেই বলা হচ্ছে, আমার ইমেলেই কিন্তু আসছে যে তোমার কি প্রবলেম। আমি একটু ইমেলটা আপনাকে দেখাই। তো এই কথাগুলো কেন বলছি, তার কারণ হচ্ছে এমনিতেই কিছু ঘটবে না, আমরা একটু সতর্ক হই যে আসলে কি লেখা আসতেছে প্রত্যেকটা জায়গায়, ফেসবুক হোক বা যেই হোক, আপনাকে উইদাউট ইমেল উইদাউট কনফার্মেশন আপনাকে কেউ কিচ্ছু বলবে না। তো আমরা একটু মেসেজগুলো পড়ার চেষ্টা করি, আদারওয়াইজ আমাদের সমাধান এখন কেন কোনোদিন হবে না। যে কি বলতেছে একটু বোঝার চেষ্টা করেন, অ্যাড ম্যানেজারে যান, এখানে যদি এরর লেখা আসে, ডিসেবল লেখা আসে, অবশ্যই দেয়ার হ্যাভ সাম রিজন। সেই রিজনটা পড়ার চেষ্টা করেন, মেসেজটা পড়ার চেষ্টা করেন। হয়তো আপনার ভেরিফিকেশন চাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, হয়তো আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে, পেমেন্ট মেথড চেঞ্জ করতে বলতেছে, হয়তো আপনার কার্ডে সমস্যা আছে, হয়তো আপনার অ্যাড সেট যেটা তৈরি করি আমরা, অডিয়েন্স তৈরি করি, অনেক সময় সে অডিয়েন্সের সমস্যা থাকে, অনেক সময় অ্যাড প্লেসমেন্টের সমস্যা থাকে, অনেক ধরনের সমস্যা হতে পারে। এইটার থেকে মুক্তির উপায় হচ্ছে, মানে আপনার যে প্রশ্নটা, যে আপনাকে পড়া শিখতে হবে। যে অ্যাড অ্যাকাউন্ট না, ডিজিটাল মার্কেটিং সেক্টরে যতদিন থাকবেন ততদিন আপনাকে ফেসবুক কি বলতেছে বা কে কি বলতেছে, ইউ হ্যাভ টু লিসেন অ্যাকচুয়ালি, যে আমাকে কে কি বলতেছে আমার আগে শুনি। ঠিক আছে? আচ্ছা, এইটা না, আমি একটু আমার ইমেলটাই খুলে দেখাচ্ছি আপনাদের যে আমার কি মেল আসছিল, কয়টার দিকে আসছিল কি মেল। ওকে, এই যে দেখেন ফেসবুক অ্যাডস টিম, এটা কি 9:26 PM, মানে এখন আপনাকে আমি কথা বলছি 11টার সময়, এক্স্যাক্টলি 1.5 ঘন্টা আগে আমাকে ইমেলটা আসছিল। কি বলতেছে? ইওর পেমেন্ট ফর ফেসবুক অ্যাড ওয়াজ ডিক্লাইন্ড, এটা আমার অ্যাড অ্যাকাউন্টের নাম্বার, এবং তোমার কি হয়েছে, হ্যাভ বিন পজ, তোমার অ্যাড অ্যাকাউন্ট ডিক্লাইন্ড হয়ে গিয়েছে এবং অ্যাড পজড আছে, টু স্টার্ট রানিং অ্যাডস এগেইন প্লিজ পে দ্য অ্যামাউন্ট ডিউ, এই যে পে নাও একটা বাটনও দিয়ে দিছে। তো এইটাও কিন্তু আমাকে মেসেজ করে বলতে হচ্ছে, এবং ফেসবুক আপনাকে বাধ্য, আপনার প্রবলেমটা কেন হচ্ছে সেটা আপনি আপনার ইমেলে ঢোকেন, আপনার অ্যাড অ্যাকাউন্টে ঢোকেন, ওইখানেই লেখা আছে, এবং সেই প্রবলেমটা আপনি সলভ করেন। এটার জন্য কারোর কাছে যাইতে হবে না, ইভেন আমাকেও যাইতে হবে না, কোনো বড় ভাই ছোট ভাই কারোর কাছে যাওয়া লাগবে না। আপনি একটু পড়া শিখলে আপনি বুঝে যাবেন যে আমার অ্যাড অ্যাকাউন্টে কি প্রবলেম। ওরা হয়তো বা আপনার এনআইডি চায়, আপনার পাসপোর্ট চায়, আপনার পেমেন্ট মেথডে সমস্যা হইতে পারে, কিছু না কিছু রিজন আছে, বাট র্যান্ডমলি আপনাকে এমনিতেই যে অ্যাটাক করবে এরকম কিন্তু কোনো কারণ নেই। আই হোপ যে সঞ্জিত হাসান ভাই ক্লিয়ার, বুঝতে পারছেন? ওকে, এরপরে নেক্সট কোশ্চেন। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন ভাই। অফকোর্স, অফকোর্স, অফকোর্স যায়, আপনি যে কোনো অ্যাডসেট একটা জি, জি বলেন। অডিয়েন্স কি করি ভাইয়া, প্রশ্নটা আবার করেন। আচ্ছা, অডিয়েন্স রিসার্চ করার জন্য প্রথমে আপনার প্রোডাক্টের ভিতরে ঢুকতে হবে, যে আমার প্রোডাক্টটা কি অ্যাকচুয়ালি। আমি আমি জিরো থেকে স্টার্ট করি। আপনি যদি আমাকে কোনো একটা রেস্টুরেন্টের ক্যাম্পেইন করতে দেন, তাহলে আমি ভাবি যে রেস্টুরেন্টটা আসলে কোথায় অবস্থিত, এটা কি লোকাল বিজনেস নাকি অনলাইন বেস, এটা টার্গেটেড অডিয়েন্স কারা, এইটা নিয়ে আগে একটা মানে বিশদ চিন্তা ভাবনা বা বিশদ লেখালেখি বা গবেষণা, এটা আগে আমি প্রথম কাজ হচ্ছে গবেষণামূলক কার্যক্রম সেরে নেই। এরপর আমি সেই পেজের দিকে তাকাই, এবং আপনাদের আজকে যে ফর্মুলাটা দিলাম, এই যে সেটার পেজটা হেলদি কিনা, সেই পেজের অবস্থা কি, তার সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের কি অবস্থা, এবং তার পাওয়ারফুল কন্টেন্ট আছে কিনা, এই সমস্ত জিনিস রিসার্চ করার পরে পাওয়ারফুল কন্টেন্ট তৈরি করে ওই প্রোডাক্টের এগেনস্টে কারা কারা আমার মার্কেটিং এর সাথে যায়, যেমন হচ্ছে ডিটেল টার্গেটিংটা আমরা যেভাবে করি, সেই ডিটেল টার্গেটিংটা আমি ওইভাবে সাজাই, যে প্রোডাক্টের এই লোকেশনটা কোথায়, রেস্টুরেন্টটা কোথায়, নিশ্চয়ই সেই রেস্টুরেন্টটা যেথায় ওই অঞ্চলটাতে আমার মার্কেটিং করতে হবে। এইজ লিমিটটা আমি সিলেক্ট করি আমার মতো করে, যে কত থেকে কত বছর বয়সী মানুষের কাছে আমার এই অ্যাডটা দেখানো উচিত, এবং অডিয়েন্স কারা কারা হওয়া উচিত। তো এইভাবে যখন আমি ফিল্টারিং করি, ফাস্ট মার্কেটিং যখন করি, বা আমি যদি সেই ফানেলের কথা বলি, আমি চেষ্টা করি যে অ্যাওয়ারনেস তৈরি করা যায় এরকম একটা ক্যাম্পেইন করার জন্য। এবার সেইখানে যারা রিয়াক্ট করে, বা সেখানে যারা কমেন্টস করে, লাইক করে, বা কোনো একটা রিয়াক্ট করে বা শেয়ার করে, হোয়াট এভার, বা ওই পেজে যারা ইনবক্স করে, এদেরকে পরে আবার আমি সেই রিটার্গেটিং এর ভিতর ফালাই বা কাস্টম অডিয়েন্স এর ভিতর ফালাই। তারপরে কি হয়, সেই এক্স্যাক্টলি কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস তখন আমি ভালোভাবে সেল করতে পারি। তো এটা রেস্টুরেন্টের ক্ষেত্রে যে এরকম তা আমি বলবো না, বিশেষ কোয়ালিটির কোনো প্রোডাক্ট যদি হয়,
বা আমারই কিছু ডিজিটাল প্রোডাক্ট আছে, যেমন আমি যদি বলি আমি মাঝে মধ্যে ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করি, লাইভ কোর্স গুলো বা অফলাইন কোর্স গুলো, তখন আমি এইভাবে আসলে ডিপেন্ড করে, মানে আপনি যে প্রশ্নটা করেছেন আর অডিয়েন্সটা রিসার্চ করিও যখন ডিপেন্ড করে। আবার কিছু কিছু পেজের জন্য আমার কোনো অডিয়েন্স রিসার্চ করতে হয় না, তার কারণ ওই পেজের কোয়ালিটি, ওই পেজের রিচ, ওই পেজের এঙ্গেজমেন্ট দেখে আমি বুঝে যাই যে আমার নতুন অডিয়েন্সের কাছে যাওয়ার কোনোই দরকার নেই। এদের সাথে যারা কানেক্টেড আছে তাদের কাছে আমি সুন্দরভাবে পৌঁছাইলে আমার সেলস এর অভাব হবে না। সো নতুন অডিয়েন্সের কাছে আমি কেন যাব? আমার মিনিমাম ইনভেস্টমেন্টে এই পেজের সাথে কানেক্টেড লোকের কাছে আমি খুব ভালোভাবেই সেটা সেলস করতে পারি। সো ইটস টোটালি ডিপেন্ড অন দ্য প্রোডাক্ট, ইটস টোটালি ডিপেন্ড অন দ্য সার্ভিস। আই হোপ যে আমি ক্লিয়ার। জি, আমরা একটু একজন একজন করে বলি। ভাইয়া কি প্রশ্নের উত্তরটা পেয়েছেন? আরেকটা হচ্ছে অ্যাডসেটের ভিতরে কিভাবে। হ্যাঁ, আমি দেখাই, দেখেন আপনি এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এখন ধরেন আমি এই অ্যাডটা নিয়ে কাজ করব, হ্যাঁ। এই অ্যাডের ভিতরে এটা একটা অ্যাড সেট, মানে হচ্ছে একটা অডিয়েন্স, অ্যাড সেট মানে হচ্ছে অডিয়েন্স আর আপনার বাজেট, দ্যাটস ইট। ওইটার ভিতরে আবার হচ্ছে অ্যাডসে ক্লিক করেন, এই যে এইটা হচ্ছে একটা পার্মানেন্ট অ্যাড, যে অ্যাডটা আমি দিতে চাই। আপনি এখান থেকে চাইলে ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন করেও যেতে পারেন, আর আপনি যদি এক্স্যাক্টলি বলেন যে দুইটা অ্যাড আমি একই অ্যাড সেটের ভিতরে কিভাবে রান করব, তাহলে এটা আপনাকে ডুপ্লিকেট করতে হবে। কিভাবে? এই বাটনটাতে ক্লিক করেন, এই যে ডুপ্লিকেট। এখন কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্টটা কি আছে, মানে কি বলে, রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, বা যেটাকে আমি যদি বলি হোল্ড অবস্থায় আছে। আপনি জাস্ট এই অ্যাডের এই বাটনটাতে, মানে মার্ক করা যে বাটনটা, মার্ক এবং আনমার্ক, সেই বাটনটাতে ক্লিক করে কুইক ডুপ্লিকেটে যদি ক্লিক করেন, তাহলে এটা এই অ্যাডটা ডুপ্লিকেট হয়ে যাবে, ওইটা আবার এডিট করে দিতে পারবেন, নাম্বার ওয়ান। এবং দ্বিতীয় ওয়েটা হচ্ছে জিরো থেকে একটা ক্যাম্পেইন স্টার্ট করে আসা এই অ্যাড সেটের ভিতরেই। আমি যদি বলি যেমন এটা একটা ক্যাম্পেইন আছে, এটার ভিতরে আরেকটা ডুপ্লিকেট করে ফাইনাল অ্যাড এর ক্ষেত্রে আমি সেটা রেখে বাকি দুইটা ডিলিট করে দিব, সেটাও সম্ভব। ঠিক আছে, দুইটা ওয়ে। আমি আবারও শর্টে বলি, একটা হচ্ছে ওই অ্যাডের ভিতরে, অ্যাড সেটের ভিতরে ঢুকলাম, একটা অ্যাড সেট, অ্যাডের ভিতরে একটা, এখান থেকে টিক মার্ক দিয়ে কুইক ডুপ্লিকেটে যে আমি আরেকটা অ্যাড আমি তৈরি করতে পারি। যেমন আমি যদি ধরেন একটা ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করার চেষ্টা করলাম, একই অডিয়েন্সে আমি গ্রাফিক ডিজাইন কোর্স সেল করার চেষ্টা করলাম। অথবা আপনি একটা রেস্টুরেন্টের চাইনিজ প্যাকেজ সেল করতেছেন, আবার হচ্ছে আপনি কালো বোনাও সেল করতেছেন, তো এই একই অ্যাডসেটের আন্ডারে দুইটা প্রোডাক্ট হইতেই পারে, খুবই স্বাভাবিক। তো এইটা আপনি আমাকে আবার কি করতে হবে, যেমন আমরা নর্মালি একটা ক্যাম্পেইন যখন অ্যাক্টিভ থাকে এখান থেকে অন অফ করতে পারি সরাসরি, আর তখন আপনাকে কি করতে হবে, অ্যাড এর ভিতরে ঢুকে কোন অ্যাডটা আপনি অন রাখবেন বা অফ রাখবেন সেটা আপনাকে ডিসাইড করতে হয়। এবং ওইটা আপনার টাকা পয়সা কাটাকাটি বা অডিয়েন্স যাই বলেন সেটা আবার অ্যাড সেট থেকে নিয়ন্ত্রণ করা হয়। আই হোপ যে আমি বুঝাইতে পারছি আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া। জি, এরপরে আহ, জি, জি আপু বলেন। জি, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপু, রেস্টুরেন্ট আসলে আমি যদি বলি আপনাকে 10 রকমের রেস্টুরেন্টের এক্সাম্পল দিতে পারবো। যেমন আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, আমি দিল্লি দরবার নামে একটা রেস্টুরেন্ট আছে, আই হোপ যে আপনারা জানেন, এই নামটা মোটামুটি পপুলার। এবং বসুন্ধরা সিটিতে আছে, তারপরে সাভারে আছে, বেশ কয়েকটা জায়গায় ওদের ব্রাঞ্চ আছে, ধানমন্ডিতে আছে। তো সেইটার ক্যাম্পেইন আমি সরাসরি করেছিলাম অনেক বছর আগে, যদিও 2-3 বছর তো হবেই অ্যাটলিস্ট। তো সেইটা কি কোন ধরনের রেস্টুরেন্ট, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমি যদি হোটেল লা মেরিডিয়ানের কথা বলি, সেখানেও কিন্তু মানুষজন, তাদেরও কিন্তু রেস্টুরেন্ট আছে, এবং সেটার স্টাইলটা কোন রকম, এবং তাদের অডিয়েন্সটা কেমন, এবং তাদের প্রোডাক্টের দাম কেমন, আবার ওই প্রোডাক্টটা যারা পারচেস করে তাদের বিহেভিয়ার, তাদের ইন্টারেস্ট কেমন। আবার যদি আমি বলি, আহ, আমার বাসা হচ্ছে মিরপুরের আশেপাশের এরিয়াতে। তো আমি মাঝে মধ্যে, অনেকে হয়তো বা চিনবেন বা চিনবেন না, পূর্ণিমা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে স্টেডিয়ামের পাশেই, মিরপুর 2 নম্বরের দিকে। ওই জায়গার ফুডটা যদিও অত পপুলার না, বাট ফুডের কোয়ালিটি পার্সোনালি আমার কাছে ভালো লাগে। তো এই যে যে ব্যাপারটা, এই কথাগুলো কেন বলছি আরো বলা যায়, বাট আমি একটু শর্ট করে নিয়ে আসি। এক একটা রেস্টুরেন্টের ফানেলটা ডিপেন্ডস করে এক একটা ক্ষেত্রের উপরে। যেমন আমি যদি একটু বুঝাই বলি, লা মেরিডিয়ান হচ্ছে 5 স্টার একটা, বা ওই মানের একটা হোটেল, বা 3 স্টার টাইপস হবে, 3 স্টার প্লাস অ্যাকচুয়ালি। তাদের যে কোয়ালিটি, তাদের রেস্টুরেন্টের যে ভ্যালু, এবং তাদের যে ক্লায়েন্ট এরিয়া, তারা ফরেনার দিয়ে ব্যবসা করে। তাদের এক একটা, আমি যদি ডিনারের কথা বলি, বা বুফে ডিনার বা বুফে লাঞ্চের কথা যদি বলি, 5,000 6,000 টাকা করে তারা ডিনার এবং লাঞ্চ আইটেম সেল করে পার পার্সন।
তো সেখানে কারা যাবে এবং তাদের সেলস ফানেলটা দেখেন, তাদের কোনো সেলস ফানেলই দরকার নেই। যেমন তাদের হচ্ছে দরকার, ওরা কখনোই নতুন অডিয়েন্সের প্রতি ইন্টারেস্টেড না, এবং নতুন অডিয়েন্সের প্রতি যে ওরা এরকম নিয়ে যাচ্ছে, হ্যাঁ বছরে হয়তো এক দুইবার যায়, পহেলা বৈশাখ বা কোনো একটা ঈদের যদি কোনো একটা অফার থাকে, বাট বাকি 365 দিনের ভিতরে 2-3 দিন বাদ যদি আপনি দেন, বাকি 360 দিন কিন্তু তারা রিটার্গেটিং করে। দ্যাট মিনস যারা খুঁজে এবং তাদেরকে আমি যদি বলি, আমি যদি লা মেরিডিয়ান খুঁজে থাকি ফেসবুকে, আমি যদি তাদের সাথে কানেক্টেড হয়ে থাকি এবং তাদেরকে যদি আমি ফলো করে থাকি, ইনবক্স করে থাকি, তাহলেই ওরা আমাকে আবার রিটার্গেটিং করে। তার কারণ ওরা জানে যে আমার নিড আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেলস ফানেলটা কেমন, সেটা হচ্ছে রিমার্কেটিং বা রিটার্গেটিং এর উপর সবসময় বিলিভ করে। আবার আমি যদি সেই দিল্লি দরবারের কথা বলি, ওইটার স্ট্র্যাটেজিটা কি ছিল, অবশ্যই আমাকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। যেমন অ্যাওয়ারনেসটা কি, এরকম হইতে পারে যে আপনি খাবারের বেশ কয়েকটা ছবি সম্বলিত একটা ভিডিও, মানে স্লাইড শো টাইপের একটা ভিডিও আমি করলাম, এবং সেখানে আমি সুন্দর একটা ভিডিও, মানে লোভনীয় খাবারের একটা ভিডিও যাকে বলে, অন্য কিছু না, আমি কোনো সেলস করার চেষ্টা করছি না, লোভনীয় খাবার পাওয়া যায় দিল্লির দরবারে, দ্যাটস ইট। এবং সেরকম একটা ভিডিও করে যদি আমি নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে যাই, তারা কি করতেছে, এখানে রিয়াক্ট করতেছে, অনেকে ওয়াও নাইস, যে খেতে চাই, বা এটা আসলে কোথায় পাওয়া যাবে, বা দিল্লি দরবার কোথায়, মানুষ কি অ্যাওয়ার হচ্ছে, আমি মানুষকে জানাচ্ছি, অথবা আমি রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হয়তো বা দিচ্ছি, আর বেশি কিছু বলছি না। নাম্বার ওয়ান। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে আমি তাদের ডিজায়ার তৈরি করতে পারি কিভাবে, এরপরে যখন আমি আরো লোভনীয় একটা ফুডের ভিডিও করতে পারি বা ছবি তুলতে পারি উইথ ক্যাপশন যে এটা হচ্ছে এত টাকা প্রাইস এবং অমক ব্রাঞ্চে পাওয়া যাবে, যেটা আমি করেছি, বা একটা ব্যানার তৈরি করা, সুন্দর একটা ছবি তৈরি করা, একটা ভিডিও তৈরি করা, এটা করার পর কি হবে, এক্স্যাক্টলি মানুষ কিন্তু তখন ওই ব্রাঞ্চে যাবে, দিল্লি দরবার ওই ব্রাঞ্চে, ওই প্রোডাক্টটা খাওয়ার জন্য বা ওই প্রোডাক্টটা সে পারচেস করার জন্য কিন্তু যাবে। আবার দেখেন, অন এভারেজ কথা যদি বলি যে না ঠিক আছে, আমার রিটার্গেটিং ও না বা কোনো এক্সাক্ট প্রোডাক্টও না, কম্বাইন কোনো কিছু, তো তখন আমরা কি করি, তখন এক একটা লাইক ক্যাটালগ সেলস এর কথা আমরা বলতে পারি, তখন আপনি ক্যাটালগ সেলস এ সরাসরি চলে যান। যদি সেটা মিড লেভেলের প্রোডাক্ট হয়, যেমন আপনি একটা চাইনিজ আইটেম বা বাংলা আইটেম আপনি সেল করতেছেন, বা ইন্ডিয়ান আইটেম, যে এই প্রোডাক্টের ধরেন 300 টাকার একটা প্যাকেজ বা 350 টাকার একটা প্যাকেজ, তখন কিন্তু আমাকে এত কিছু চিন্তা করতে হচ্ছে না, যেহেতু এটা মানুষের বেসিক নিড, মানুষ খেতে চায়, বা 300 টাকার ভিতরে ভালো একটা গুড ডিল আপনি প্রোভাইড করতেছেন, সেক্ষেত্রে আপনি যে কোনো র্যান্ডম অডিয়েন্সের কাছেও কিন্তু পৌঁছাতে পারেন। এবার আসেন পূর্ণিমা রেস্টুরেন্টের কথা, যেটা মিরপুর 2 এর কথা বললাম, তো ওরা কি করতে পারে দেখেন, পূর্ণিমা রেস্টুরেন্টে লোকাল মানুষজনই বেশি খায়, তাদের কিন্তু আসলে অনলাইন বেস বা মার্কেটিং করে লোক তারা চাইলেও নিয়ে আসতে পারবে না, কারণ যদি একটু অন্যভাবে বলি, তাদের ফেসবুক পেজও কিন্তু অতটা আপডেটেড না, তারা অনলাইনে একেবারে ইনঅ্যাক্টিভ, বাট অফলাইনে কিন্তু তাদের লোকজন যে দাঁড়ায় থাকে খাইতে পারে না, তো তার কিন্তু স্বাভাবিক, সে যদি ফেসবুকে কখনো ক্যাম্পেইন করেও, তার কিন্তু র্যান্ডম যে কোনো একটা ক্যাম্পেইনই গুড এনাফ। যদিও সেখান থেকে ভালো রেসপন্স সে পাবে না, তার দরকারই নাই, কারণ অলরেডি সে ভালো একটা সেলস করতেছে, তারপরেও মার্কেটে অ্যাজ এ কম্পিটিটর হিসেবে টিকে থাকার জন্য সে জাস্ট একটা ভিডিও ক্যাটাগরির ক্যাম্পেইনও যদি করে যে পূর্ণিমা রেস্টুরেন্ট অমুক জায়গায়, হ্যাঁ এখানে এই খাবার পাওয়া যায়, গুড এনাফ। তো এই জন্য সামির আপু, আই হোপ আপনার নাম, হ্যাঁ সামির আপু, তো এইটা ডিপেন্ড করে যে আমি কোন রেস্টুরেন্ট, এবং এটা রেস্টুরেন্ট না, আপনি যদি একটা প্রোডাক্টের বিজনেসের কথাও বলেন, ফ্যাশন আইটেমের কথা বলেন, যে ইন্ডাস্ট্রি বলেন, ওইটার ভিতরে আবার অনেক ধরনের সাব ক্যাটাগরি হয়। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্টের আবার সাব ক্যাটাগরি কোনটা। শুধু রেস্টুরেন্টের, সব রেস্টুরেন্টের যে সেলস প্যানেল এক হবে, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, আই হোপ যে আমি আপনাকে বোঝাতে পারছি। জি। জি। হ্যাঁ। না আপু, এটাও কিন্তু আইডিয়াল বলতে কোনো কথা নাই, আমি আপনাকে আবারও রিপিট করি, এটা ডিপেন্ড করে, দেখেন ফাস্টফুড সবাই সেল করে, আমি যত রেস্টুরেন্টের কথা বললাম সবাই ফাস্টফুড সেল করে, তো এক একজনের টার্গেটের অডিয়েন্স হওয়া লাগবে এক এক রকমের। এখন আপনার যে প্রশ্নটা, সেটা কিন্তু আমার স্পেসিফিক কোন একটা রেস্টুরেন্ট নিয়ে রিসার্চ করে বসতে হবে, তার কারণ এরকম কোনো আসলে আইডিয়াল কোনো কিছু নাই যে আমি আপনাকে অ্যাভারেজ কোনো কিছু বলে দিব। এক একটা রেস্টুরেন্টের ফানেলগুলো এক এক রকমের হওয়া উচিত, এটা ডিপেন্ড করে তার হচ্ছে লোকেশন,
তার কাস্টমার বেস, তার ওয়েবসাইট, তার সোশ্যাল মিডিয়া বা সবকিছুর উপর এটা ডিপেন্ড করে যে ওনার সেলস ফানেলটা কেমন হওয়া উচিত। যেমন আপনার প্রশ্নের ছোট একটা আনসার আমি এক কথায় শেষ করবো আপনার উত্তরটা। ধরেন এই ফাস্ট ফুড আইটেমেরই, বাট সে সোশ্যাল মিডিয়াতে নতুন, ধরেন তার পেজে 100 লাইক আছে। এখন ওনার আসলে সেলস উনি করতেই পারবে না, মানে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সেলস করা তো অনেক পরের কথা, উনি এঙ্গেজমেন্টই তৈরি করতে পারবে না। তো ওনার কি করা উচিত? আগে ওনার প্রথমে মনোযোগী হওয়া উচিত পেজ লাইক ক্যাম্পেইনে, অ্যাওয়ারনেস টাইপে। এরপরে হয়তোবা 2 মাস 6 মাস পরে একটা হেলদি পজিশনে আসলে কি করা উচিত, তখন ওনার করা উচিত, ধরেন আপনি বয়সের কথা যদি বলি, 18 থেকে 20 বা 16 থেকে 20 বছর বয়সী মানুষকে টার্গেট করা উচিত, যারা স্টুডেন্ট, যারা হচ্ছে আবার কাপল হতে পারে, হ্যাঁ, আবার যারা হচ্ছে আড্ডা পছন্দ করে, যারা ফুডি টাইপের, তারপরে যারা ফাস্ট ফুড পছন্দ করে বা অনলাইনে ফুড অর্ডার করতে যারা পছন্দ করে, তখন আপনি এই সমস্ত কিওয়ার্ড দিয়ে যদি মার্কেটিং করেন, তখন হয়তো বা সেই ফাস্ট ফুডের জন্য এটা বেটার। তো এটার প্রত্যেকটা ডিপেন্ড করে যে এক একটা সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি বা ফেসবুকের ফানেল ডিপেন্ড করে এক একটা রেস্টুরেন্টের উপর। আই হোপ যে আমি বুঝাতে পারছি আপনাকে। জি, ওয়েলকাম। তো আমরা যেটা করব গাইজ, লাস্ট কোশ্চেনটা আমি নিয়ে নিব। লাস্ট কোশ্চেনটা কে করতে চান? শেষ প্রশ্নটা আমি নিয়ে নিতে চাচ্ছি। এনিবডি এলস? ওয়ালাইকুম আসসালাম। জি আপু, বলেন। জি, 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 জি। আচ্ছা, প্রথমে আমি আপনাকে প্রশ্ন করি আপু, আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন আমাদের সাথে? এটাই হচ্ছে একটা মেইন পয়েন্ট। আপনার লাস্ট ক্লাসের পুরো ভিডিওটাতে আমরা যেটা দেখিয়েছি যে একটা কোর্স, মানে আমার যে কোনো একটা কোর্স যদি আমি, আপনি জানেন যে আমি একজন ট্রেনিং, মানে অন্য একটা প্রতিষ্ঠানে ফুল টাইম ট্রেনিং করাই। তো আমি যদি ওই প্রতিষ্ঠানে আমার কোর্সটা সেল করতে চাইতাম, সেটাও কিন্তু অফকোর্স সার্ভিসের ভিতরে পড়ে, যেহেতু এটা কোনো প্রোডাক্ট না। তো এটা নিয়ে কিন্তু আমরা অনেক বিশদ একটা আলোচনা করেছি, রিটার্গেটিং, রিমার্কেটিং বা টোটাল আমাদের স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত। ওই ভিডিওটা আপনি অফকোর্স মিস করেছেন, দ্যাটস ওয়াই এটা কনফিউশন অবস্থায় আছেন। বাট আপনার সারাংশ প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই, বিষয়টা এরকম যে সার্ভিস, আমি যদি একটা এক্সাম্পল ব্যবহার করি, যেমন সেবা XYZ বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, সেবা কি করে, বিভিন্ন ক্লিনিং সার্ভিস দেয় বা হচ্ছে আপনার এসিটা ঠিক করে দেয় বা ঘরের যে কোনো টুকিটাকি কাজ তারা এই সার্ভিসগুলো দিয়ে থাকে। সো ওদের স্ট্র্যাটেজিটা কেমন, যে আপনার সার্ভিসটা যদি বেসিক নিড হয় তখন আপনার ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিটা একরকম, মানুষের যেটা বেসিক নিড সেটা সে ফেসবুক থেকেও কিনতে পারে। আবার আমি যদি আমার কথা বলি, দেখেন আমি একজন ট্রেনার সেটা পরে, বাট তার আগে আমার বড় পরিচয় হচ্ছে আমি একজন ডিজিটাল মার্কেটার। তো ধরেন আমি কোনোভাবে ডিসাইড করলাম যে আমি আসলে ট্রেনিং ট্রেনিং করাবো না, আমি শুধু সার্ভিস নিয়ে কাজ করব, মানে ডিজিটাল মার্কেটিং সেবা দিব আমি মানুষকে। তখন কিন্তু স্ট্র্যাটেজিটা ডিপেন্ড করবে যে আমি কি ব্যক্তি পর্যায়ে শুরু করছি নাকি প্রাতিষ্ঠানিক পর্যায়ে। যদি প্রাতিষ্ঠানিক পর্যায়ে হয় তখন কিন্তু আমাকে টাচ করতে হবে সেই রিলেটেড অডিয়েন্স, এবং সেই রিলেটেড অডিয়েন্স কোথায় আছে? মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তারা কিন্তু লিঙ্কডইনে আছে। তো আমি কিন্তু সেই লিঙ্কডইনে যে আমার ব্র্যান্ডিং মার্কেটিং করতে পারি। আবার আপনি ফেসবুকেও করতে পারেন, বাট আপনাকে তখন আরো ডিপলি চিন্তা করতে হবে যে ফেসবুকের টার্গেটেড অডিয়েন্স কারা হওয়া উচিত, যাদের এই ফেসবুক মার্কেটিং সার্ভিসটা দরকার। নিশ্চয়ই তারা কিন্তু কোনো একটা বিজনেস ওনার, নিশ্চয়ই তারা কিন্তু কোনো কোম্পানির হেড অফ মার্কেটিং বা জেনারেল ম্যানেজার মার্কেটিং এর, অথবা তারা কিন্তু কোনো একটা এজেন্সি, অথবা তারা কিন্তু স্মল বিজনেস ওনার বা মিডিয়াম এন্টারপ্রাইজ ওনার। এই সমস্ত মানুষজনকে যখন আমি টার্গেট করব, তখন দেখা যাচ্ছে এই আমার এই ডিজিটাল মার্কেটিং এর যে সেবাটা, বা আমি যদি তাদেরকে ফাইনালি কনভিন্স করতে পারি যে আমার মার্কেটিং এর প্যানেলটা কেমন হবে, আমার পোর্টফোলিও আছে কিনা, তারা আমাকে দেখে ট্রাস্ট করবে কিনা, বা আমার কাজ, প্রিভিয়াস কাজগুলো দেখে তারা কনভিন্স হবে কিনা, এইগুলোর উপর ডিপেন্ড করে যে আপনি তার কাছে সেলস করতে পারবেন কিনা। তো এইভাবে যে কোনো সেবা, যে কোনো সার্ভিসই এটা ডিপেন্ড করে, কিছু কিছু জায়গায় আপনার চ্যানেলটাকে বদলে ফেলতে হয়। সবকিছু আমরা ফেসবুকে সেলস করতে পারবো এটা কিন্তু ইম্পর্টেন্ট না। আপনাকে হয়তো বা ইমেল মার্কেটিং করা লাগতে পারে, আপনাকে হয়তো বা লিঙ্কডইনে মার্কেটিং করা লাগতে পারে, অথবা এমন কিছু সেবা আছে
যেগুলো মানুষ সোশ্যাল মিডিয়া থেকে বিলিভই করতে চায় না, সেটা তারা গুগল থেকে এই সার্ভিসগুলো নেয়। গুগলে সার্চ করে যে ওয়েবসাইটটা আগে আসে অথবা র্যাঙ্কে থাকে তাদেরকে ডিসাইড করে। তো সেক্ষেত্রে আপনাকে গুগল অ্যাডস দিতে হবে। তো এটা ডিপেন্ড করে আপনার সার্ভিসটা কি এবং ওইটার ম্যাক্সিমাম অডিয়েন্স কোথায় আছে, সেই চ্যানেলে যে আপনাকে প্রোডাক্টের সরি সার্ভিসের এগেনস্টে যে কাস্টম অডিয়েন্স থাকে তাদেরকে টার্গেট করে ক্যাম্পেইন করতে হবে। ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি আপু আপনার প্রশ্নটা আসলে অনেক বড়, এবং আমি যদি বলি যে আহ, অ- হ্যাঁ, অনেকক্ষণ ধরে বলতে পারলে আমার ভালো লাগতো, বাট সরি টু সে যে এই মুহূর্তে তো বা এই সেশনে হয়তো বা পসিবল না। ইন ফিউচারে যদি কোনোদিন কথা হয়ে যায় ইনশাল্লাহ আপনাকে এটা আমি ব্যাখ্যা করে আরো সুন্দরভাবে বলতে পারবো। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, ওই অনুযায়ী আমাদেরকে প্ল্যান করতে হয়। এক্স্যাক্টলি। সো ডিপেন্ড অন ইট। থ্যাংক ইউ আপু। সো গাইজ, আজকে আর আমি প্রশ্ন নিচ্ছি না। ইনশাল্লাহ আগামী ক্লাসে কথা হবে আবারও। আহ, আমাদের নেক্সট টপিক হচ্ছে ইনস্টাগ্রাম, এবং সেই ইনস্টাগ্রাম নিয়ে আমরা কথা বলবো অন নেক্সট ক্লাস, যেটাতে হচ্ছে আমরা স্ট্র্যাটেজিক্যাল পার্টগুলোই বেশি দেখাবো। তার কারণ হচ্ছে সরাসরি ক্লাস তো আপনারা করেছেন বিভিন্ন সময়, আমার অনেক ফ্রি ক্লাস করেছেন, বা আমার যারা পেইড কোর্সে আছেন তারা তো দেখেছেনই, বাট হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর বিং এ সোশ্যাল মিডিয়া মার্কেট। আচ্ছা, আমরা একটু মিউট করে রাখতে বলছিলাম সবাইকে। আমরা একটু মানে কনসার্ন হই বিষয়গুলো নিয়ে। এনিওয়ে, তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই যে বুট ক্যাম্পটা আমরা করছি, আমি আপনাদেরকে আবার একটু মনে করে দিতে চাই যে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটার আপনি কিভাবে হবেন। আমার এই পুরো কোর্সের বা পুরো কোর্স বলতে আমি আপনাদের হয়তো বা যে কয়টা ক্লাস দিব বা রিসোর্স দিব, আমার উদ্দেশ্য কিন্তু খুবই ক্লিয়ার যে আপনারা হয়তো বা এন্ড অফ দ্য ডে সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে পারছেন কিনা, অথবা সেই জায়গাটাতে আপনারা কনফিডেন্ট ফিল করতে পারছেন কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকেও একটু অ্যানালাইসিসের পার্ট গুলো আমি বলবো যে আপনারা একটু চিন্তা ভাবনা করেন। মানে কিছু করতে হবে এটা না, আমার যেটা পেইড কোর্সে যেটা হয় যে আমি আসলে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি প্রত্যেকটা ক্লাসের পরে। তো এইখানে আসলে যেহেতু আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আসছি, অনেকে প্রফেশনাল আছি বা অনেকের সময় খুবই কম থাকে হাতে, অনেকগুলো কারণ থাকে, তো আমি এই জন্য আসলে কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না। বাট হয়তো বা আমার রেগুলার যে ক্লাসগুলো হয় অনলাইনে, সেই ক্লাসগুলোতে অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে থাকি, প্রজেক্ট সাবমিট করতে বলি। তো যেটা আসলে এখানে করা সম্ভব না, বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে জিনিসগুলো একটু অ্যানালাইসিস করবেন, একটু চিন্তা করবেন যে ওকে কি শিখলাম বা কি দেখলাম। হয়তো বা কনসেন্ট্রেট ছিলেন না, এই ভিডিওস গুলো আবারও দেখার চেষ্টা করেন। তার কারণ আমি ড্যাম শিওর এটা বলতে পারি যে আপনাদের টোটাল মার্কেটিং এর আইডিয়োলজিটা পরিবর্তন হতে বাধ্য, যারা হচ্ছে এই টোটাল 6টা ক্লাসের বুট ক্যাম্পটা সাকসেসফুলি শেষ করবেন। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। টিল দেন সবাই টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম।